তাহলে খুবই মজার বিষয় আজকে আমরা দেখার চেষ্টা করব। তো কেন হয় আসলে এটা অ্যাপ্লিকেশন অফ কনগ্রুয়েন্স থিওরি, মানে কনগ্রুয়েন্স যে এত পাওয়ারফুল তোমার, যে সে সবসময় আমরা বলছিলাম বারবার সে কিন্তু তোমার কি বলে যে ডিভিশন অ্যালগরিদমকে কোনো না কোনো ভাবে সে বাইপাস করছে। আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে অ্যানাদার অ্যাপ্রোচ অফ ডিভিজিবিলিটি, আমরা বলছিলাম তোমাদের বই লেখা আছে যে থ্রু দা তোমার কি বলে ওই যে রিমাইন্ডার্স, সেই শব্দটা ছিল কিন্তু। আমরা আজকে খুবই মজার, এটা তোমরা বুঝতে পারবা, আমার ধারণা হয়তো মজা পেতে পারো আর কি। আমি খুব মানে ওই প্রমাণটা আমি খুঁজে পেয়ে আমি আসলে আমি তোমাদের সময় আমি পড়ছিলাম, এই বই পড়ছি আমিও ক্লাসে, কিন্তু আর জীবনে কখনো পড়িনি। কিন্তু কেন জানি ওই সময় আমার চোখে পড়িনি কখনো, বা ক্লাসে ম্যাডাম বলছেন কিনা তাও ঠিক আমার মনে নেই। আমরা কিন্তু আবার ধরো দেখা যাচ্ছে আমার বইটা দেখা যাচ্ছে তাই না? বই দেখা যাচ্ছে না, জি স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু এই লাইনকে আবার করছি, এই যে এ দেখো আবার বলছি যে অ্যানাদার অ্যাপ্রোচ টু ডিভিজিবিলিটি কোশ্চেন্স ইজ থ্রু দ্য অ্যারিথমেটিক অফ রিমাইন্ডার্স। সেই জিনিসটাকে বলিয়েছে আমরা থিওরি অফ কনগ্রুয়েন্স, যে ভাগ করা, যে অ্যানাদার একটা নতুন একটা অ্যাপ্রোচ সে দাঁড় করাইছে। এখন তো কিছুটা তোমরা ফিল করতে পারছো যে অনেক বড় বড় জিনিস আমরা খুব সহজে কনগ্রুয়েন্স থিওরির সাহায্যে, ওই যে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল যোগ যোগ 100 ফ্যাক্টোরিয়াল, এটাকে তুমি 4 দ্বারা বা 12 দ্বারা বা 15 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে, তুমি ভাগ না করেও এই থিওরির সাহায্যে কি আমরা বলে দিতে পারছি না নাকি? হ্যালো, আরে শুনছো না জি নাকি স্যার। তোমরা? এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে ফিল করতে হবে যে কি কি লাভ হচ্ছে, নাহলে তুমি কিন্তু মজা পাবা না। তো আসলে তুমি মজা না পেলে কখনো পড়তে হবে না, মজা পেলেই তুমি পড়তে চাইবা। কিন্তু তারপর তুমি ফেসবুক দেখে মজা পাও বলে বারবার ফেসবুক দেখো, তাই না? ঠিক তুমি যদি এরকম মজা পাও যে লেখাপড়া করে, তাহলে তুমি তা বারবার এই লেখাপড়াই করতে চাইবা। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমরা কিন্তু এই শব্দটা বারবার তোমাদের বলছি, তোমরা শুধু মানে আসলে একবার পড়লে কিন্তু কোনো কিছু বোঝা যায় না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা তুমি আবার আরো 2বার পড়বা, এই যে তাহলে বুঝতে পারবা তুমি। তাহলে আমরা গতদিন দুটো ছোট্ট দিছিলাম, তাই না? তা মাত্র 3জন বোধহয় করে পাঠাইছে। মিনুময় বোধহয় একটা করছিল, সামিউল বোধহয় দুটো করছে, আর তৌহিদা বোধহয় দুটা করছে। আর তো কেউ পাঠাওনি। খুবই ক্ষুদ্র জিনিসও করা খুব ইম্পর্টেন্ট তোমার। স্যার আপনি গত সপ্তাহে বললেন না যে এই সপ্তাহে কোনো হোমওয়ার্ক দেবো না স্যার, তো দেখাইতে হয়নি আর। আমি তো ইসেই দিয়ে দিছিলাম তোমার হোমওয়ার্ক। না দেখা হয়নি স্যার, দেখলে হয়তো ওরে দেখা, তাহলে তো ওই যে তাহলে তো তোমার মজা পাচ্ছ না, সেজন্যই দেখা হয়নি নাকি? না আমার লিঙ্কটাই খুঁজে পাইনি, তাহলে হয়তো এরকম দেখি না। আপনি বললেন যে তারপর আর ভাবলেন যে স্যার যেহেতু হোমওয়ার্ক দেবে না, শরীরে টেনশন করার কিছু নেই। ও লেগে দেখোই নি দেখি তাই। হুম, জি স্যার। যাই হোক, সমস্যা নেই। আমরা এক সেকেন্ড আমরা ওটা আলোচনা করে তারপর আজকে দেখবো যে মানে মানে খুবই একটা মজার জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। আমি জাস্ট হয়তো এটা করতে আমাদের দেখা যাচ্ছে, আশা করি 1 মিনিট লাগবে আমাদের, সমস্যা নেই। যে এরকম ছিল, আমি যে সংক্ষেপে বলতেছি, যেরকম ছিল বলতেছিল যে প্রবলেমটা এরকম ছিল তোমার। ধরো প্রবলেম দিয়ে সংক্ষেপে লিখলাম যে এরকম ছিল তোমার, যে ইফ ধরো এ কনগ্রুয়েন্ট বি মডুলো ধরো এন অন ছিল, আর একটা ছিল তোমার হচ্ছে এন্ড যদি ধরো এটা কি ছিল, এ কনগ্রুয়েন্ট বি মডুলো এরকম ছিল n2, n2 সাথে এক্সট্রা একটা কন্ডিশন ছিল তোমার, যে এন্ড ধরো এরকম যদি হয় যে জিসিডি জিসিডি এন অন n2 যদি অন হয়, যদি হয় আর কি, তাহলে আমরা বলছিলাম যে কি করবে, মানে খুবই সহজ। এটা ইসে থেকে আমরা যে তাহলে এর তোমার দেন আমরা এরকম একটা কনক্লুশনটা এরকম ছিল যে দেন এ কনগ্রুয়েন্ট বি তোমার অবশ্যই অবশ্যই এই দুজনের গুণফল দ্বারা তোমার কনগ্রুয়েন্ট হবে। এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন অন টাইমস n2। এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এটা আমরা খুব সহজে একেবারে এই যে ডেফিনেশনের সাহায্যে করতে পারি। এটা মানেই কি, এ যদি কনগ্রুয়েন্ট বি মডুলো এন হয় তাহলে কি হবে, এটা জানো তোমরা সবাই, কি হবে এটা? কে বলবে দেখি, আসলে একটু পড়াশোনা করো না, দেখি কে বলবে।
একজনকে জিজ্ঞেস করি। মানিক বলো দেখি, মানিক নামে একজন আছে 183 রোল শেষে। মানিক, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আমি হ্যাঁ, তুমি না স্যার। মানে কখনোই দেখোনি, পড়োনি নাকি? যাক, অসুবিধা নেই, জি সমস্যা স্যার। নেই। পড়োনি বলে কোনো কথা না, এখন সময় আছে পড়ার। হ্যাঁ, কে বলবে দেখি, যারা ধরো কথাটা কম বলে তারা দেখি। সোনিয়া নামে একজন আছে, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বলতে পারবা? না স্যার, বলতে পারবো না। তো কখনোই পড়োনি নাকি, দেখোই নি একেবারে না? স্যার, এটা দেখা হয়নি, আগের গুলা দেখছি। আগে তো দেখছো। দেখি এবার কে বলবে, যারা যারা কথা বলে কম। দেখি, আর সবাই তো বলতে পারবে আশা করি। অলিউল্লাহ রনি নামে একজন আছে, বলতে পারবা? হুম, a minus b equal to k n1 for some k is equal to the number. অবশ্যই, যে এ আর বি ডিফারেন্সটা তোমার এন এই দ্বারাই হবে, তাই না? তো এই যে তাহলে আমরা এরকম বলতে পারি, আমি সংক্ষেপে লিখতেছি, এটা হওয়া মানে প্রথমটা হওয়া মানে হচ্ছে তোমার এটা। আমি করছি না, যুক্তি অ্যাপ্লাই করছি, যে তোমরা এই যে ধরো এখান দিয়ে আসবে অবশ্যই এরকম a মাইনাস বি ইকুয়াল টু সাম, ধরো এন অন, ধরো কে অন, ফর সাম, এরকম অবশ্যই বলতে পারবো, ফর সাম কে অন ইন যে কোনো ইন্টিজার, তাই না? আর এই দ্বিতীয়টা থেকে আবার কি পাবো, ধরো আমি লিখছি না, যে তোমরা নিজেরা লিখবে, ধরো এটা থেকে কি পাবো, এটা থেকে কি আসবে এরকম করে, এটা থেকে কি আসবে বলো দেখি। স্যার a minus b equal to n2 k2 স্যার। হ্যাঁ, এই যে জাস্ট a মাইনাস বি ধরো n2 k2, ওই একই ফর সাম, ধরো আমি সংক্ষেপে বলি k2 ইন z। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেশন থেকে। আর একটা কিন্তু ডেফিনেশন আমরা জানি, যে জিসিডি কে কেমন করে লিখতে পারি বলো দেখি। আমি একটু অন্যরকম করে করাচ্ছি, তোমরা যেভাবে করছো, তোমাদের তো হচ্ছে যারা করছো, এই জিসিডি যদি 1 হয়, আমরা একটা অনেক বড় থিওরাম পড়ছিলাম, যে এটা কি হয়, এটার সাথে কি লিখতে পারি বলো দেখি। জিসিডি 1 হওয়া মানে কি দুজনের, কি হবে বলো দেখি? x প্লাস by সমান সমান হ্যাঁ, 1 এরকম এইভাবে এরকম লিখতে একটা পারি। তোমার, হ্যাঁ, ইন্টিজার আছে, যে এরকম লিখতে পারবা তুমি, তাই না? তো কি লিখবো, যে ধরো এ এক্স বি ওয়াই, এখানে তো এ বি হচ্ছে তোমার এন অন এন টু, তাই না? তাহলে তুমি কি করতে পারো, এরকম লিখতে পারো, যে অন, এরকম অন ইকুয়াল টু কিন্তু লিখতে পারি, যে দেয়ার এক্সিস্ট ইন্টিজার তোমার এ বি তো লেখা যাবে না, কারণ এ বি এখানে আছে, ঠিক আছে? ধরো কি লিখলাম, যে ধরো যা খুশি তাই লেখো, সমস্যা নাই। এক্স অন ধরো এন অন প্লাস এক্স টু ধরো এন টু, যা খুশি তাই লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু খালি তোমাকে বলতে হবে ফর সাম, কি বলতে হবে বলো দেখি, ফর সাম, ফর সাম কি হবে, কে বলবে বলবে? x1 x2 belongs to z। এটা কিন্তু অবশ্যই এক্স ওয়ান এক্স টু কিন্তু বিলংস টু জেড, এরকম ইন্টিজার আছে, দেয়ার এক্সিস্ট এক্স ওয়ান এক্স টু আছে। এটা কি মনে আছে? এটা কিন্তু একেবারে জিসিডির বড় থিওরাম সবচেয়ে এটা। তাহলে এখন দেখো, এখান থেকে তুমি খুব সহজে আমরা ই করে ফেলতে পারবো। তোমরা অন্য রকম করে করছো, যে দুইজন করছো, সামিউল আর তহিদা, সমস্যা নেই, তোমাদেরটা অবশ্যই হয়েছে। তাহলে এখন এখানে ধরো আমাদের তো কি করতে হবে, যে আমাকে কিন্তু দেখাতে হবে এ মাইনাস বি হচ্ছে তোমার, এ মাইনাস বি কে দেখাতে হবে যে এর মডুলো এন অন এন টু, তাহলে এ মাইনাস বি কে তোমার এ দ্বারা বিভাজ্য, তাই দেখাতে হবে। অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু সাম কে ইন্টু এন অন এন টু যদি দেখাতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে এই থিওরি আমরা সবসময় অ্যাপ্লাই করি। ধরো তাহলে এখানে তুমি যদি বাম পাশে অন থাকলে, এটা সবসময় এ মাইনাস বি দিয়ে যদি গুণ করে দিই, ধরো উভয় পাশকে, অবশ্যই করতে পারি। এই টেকনিক আমরা দেখছি কিন্তু আগে, যে এক্স ওয়ান এন ওয়ান, তাহলে এ মাইনাস বি, অবশ্যই অন্যভাবে করা যাবে, সমস্যা নেই। ধরো এক্স টু এন টু, তাই না? এটা লিখতে তো কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে আসল ট্রিকটা। তুমি কিন্তু চাইলে এ মাইনাস বি সমান, দেখো এন অন কে অনও লিখতে পারো, এ মাইনাস বি সমান এন টু কে টু লিখতে পারো। এখন ধরো আমাদের কিন্তু বানাতে হবে যে এন অন এন টু জানি একই জায়গায় থাকে। তুমি যদি এখানে ধরো এন অন আছে, এখানে যদি এ মাইনাস বি সমান এন অন কে অন বসাও, তাহলে কিন্তু এন অন এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে ঝামেলা করবে। কিন্তু আমরা এমন চাই যে এখানেও এন অন এন টু আসুক, এখানেও এন অন এন টু আসুক। তাহলে এই এ মাইনাস বির জায়গায় আমরা বসাবো কিন্তু এন টু কে টু, এই এ মাইনাস বির জায়গায় কিন্তু আমরা বসাবো এন অন কে ওয়ান। এই যে অবশ্যই বসাতে পারি, কিন্তু কোনো সমস্যা নেই, কেন দুই ক্ষেত্রেই এরকম এ মাইনাস বি সমান এটারও পাইছি আমরা, যেহেতু এটা কনগ্রুয়েন্ট। নাকি বুঝতে পারোনি? যে আমাদের এন অন এন টু, তাহলে এখানে আমরা এটা বসাই দিতে পারি, ধরো এন অন
কে সরি এন অন বসায় লাভ নেই, n2 k2 x1 n1, তার এখানে বসায় দিতে পারি ধরো n1 k1 x2 n2, যদি আমার ভুল না হয়ে থাকে, ঠিক আছে না নাকি? সরি, ঠিক আছে নাকি? বুঝতে পারলে? তুমি কিন্তু এখানে এন 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 অন কে অন বসাতে পারতে, কিন্তু তখন সমস্যা হতো, এন স্কয়ার চলে আসতো। কিন্তু আমাদের দরকার এমন একটা টার্ম যে এন অন এন টু সাম ইন্টিজার, নাকি বুঝতে পারোনি? তাহলে আমরা এখানে ধরো এন অন এন টু কমন নিতে পারি চোখ বুঝে, তাহলে এন অন এন টু কমন নিলে তোমার হবে ধরো এক্স অন কে টু, আর এখানে তোমার হবে ধরো এক্স টু কে ওয়ান, যদি ভুল না হয় আমার, যদি ঠিক আছে না নাকি? তাহলে জি এটা তোমার স্যার, ঠিক অবশ্যই আছে। এন অন এন টু, এটা ধরো সাম ইন্টিজার কে, তুমি এখানে লিখতে পারো যে হোয়ার, এটা কি, যেহেতু এক্স অন ও ইন্টিজার কে টু ও ইন্টিজার, এক্স টু ইন্টিজার কে অন ও ইন্টিজার, তাহলে অবশ্যই কি এই একটা ইন্টিজার ওই একটা ইন্টিজার, দুটো ইন্টিজারের যোগফল সে আরেকটা ইন্টিজার, সেটাকে ধরো কে ধরছো তুমি, তাহলে তুমি অবশ্যই বলতে পারো যে কে সমান সমান, ধরো কে সমান সমান তোমার হচ্ছে এই এক্স অন কে টু, ধরো আমরা এটি ধরছি এখানে, তাই না, যোগ এক্স টু ধরো কে অন। তাহলে এটা মানে কি, তুমি কি পেয়ে গেছো ফাইনালি? দেখো দেখি, তুমি ফাইনালি পেয়ে গেছো কি, যে এ মাইনাস বি ইকুয়াল টু ধরো এন অন এন টু কে ফর সাম কে ইন ধরো জেড। তাহলে এর অর্থ কি, এটা কি ইমপ্লাই করে, এটা কি ইমপ্লাই করে? A congruent B modulo n1 n2. হ্যাঁ, এই কিন্তু তাই ই করে, কারণ কি এ আর বি বিয়োগফলটা তোমার এই যে কোনো একটা কে এর সাথে গুণ করে, মানে কি এই দুইজন অবশ্যই কে ভাগ করে, তাহলে এটা কিন্তু ডেফিনেশন, এটা কিন্তু মূল জিনিস, এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কখনো বুঝতে পারবো না। এই যে মড ম্যাথমেটিক্স এর ডেফিনেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু ডেফিনেশন শুধু বুঝে বসে থাকলে হবে না, আসলে তুমি কখনোই ডেফিনেশন বুঝতে পারো না যদি অঙ্ক না করো। এই লাইন কি লিখতে পারি নাকি, কি সবাইকে এগ্রি করো? এই লাইন কি লিখতে পারবো? জি স্যার, লেখা যায়। এই যে, তো এই লাইনে লিখলাম, আসলে কিছুই না, কিন্তু জাস্ট তুমি এই যে মানে তুমি তোমার আসলে আমরা বলি, আমরা কিন্তু সবসময় বলছি যে একটা অঙ্ক তোমার প্রবলেম দেওয়া মানে তোমাকে কিছু কিন্তু অ্যাজাম্পশন দেওয়া থাকে। এই যে ধরো অ্যাজাম্পশন, এই একটা অ্যাজাম্পশন, আমরা বারবার বলতেছি এটা একটা অ্যাজাম্পশন দেওয়া আছে তোমাকে, দেখো খেয়াল করে, এটা একটা অ্যাজাম্পশন, ইফ গুলো হচ্ছে অ্যাজাম্পশন, এইটা একটা অ্যাজাম্পশন, এইটা একটা অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনকে ব্যবহার করে তুমি কেমন করে একটা সিদ্ধান্তে আসবা। আসলে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে সবসময় তাই। হ্যাঁ, যে আমরা ছোট ছোট যে জ্ঞান অর্জন করি সেইগুলোকে ব্যবহার করে তুমি জীবনের সিদ্ধান্ত নাও, কিন্তু সবসময় হয়তো মনের অজান্তেই হয়, আমরা বুঝতে পারি না, আসলে কিন্তু তাই। তুমি যদি ভালো সিদ্ধান্ত নিতে পারো তাহলে সফল হতে পারো, আর খারাপ সিদ্ধান্ত নিলে সফলতা আসার চান্স কম, খুব সিম্পল। তাহলে এখানে তাই শেখাচ্ছে কিন্তু, যে এই অ্যাজাম্পশন আমরা জানি, ধরো এই অ্যাজাম্পশন আমরা জানি, এই অ্যাজাম্পশন আমরা জানি, এই থেকে ব্যবহার করে কেমন করে আমরা এখানে আসতে পারি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার। ঠিক দেখো, কিচ্ছু না, সে জাস্ট এই অ্যাজাম্পশনকে ব্যবহার করছে। এখন এই অ্যাজাম্পশন মানে কি তোমাকে সেটা তো বুঝতে হবে, কিন্তু এই অ্যাজাম্পশন মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। এই অ্যাজাম্পশন মানে কি, ওই যে তুমি জ্ঞান অর্জন করছো, সেই জ্ঞানগুলোকে এখানে অ্যাপ্লাই করছি এই অ্যাজাম্পশনে, আমরা যে জ্ঞান আগে অর্জন করছি সে জাস্ট সে দেখো সেই এটা সে অ্যাপ্লাই, ওই জ্ঞানটাকে অ্যাপ্লাই করছে, এটা মানে কি, এটা মানে কি, এটাই মানে কি, তারপরে জাস্ট সিম্পল আর একটু মানে কষ্ট করে একটা পরিশ্রম করে বা সিম্পল ক্যালকুলেশন করে আমরা আমাদের সেই যে কি বলে আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছে গেছি নাকি? স্যার বোঝা- এখানে হুম, a হুম। মাইনাস b এর মানটা আমরা n2 k2 ধরছি, ওখানে যদি n1 k1 প্রথমে যদি তারপরে যদি n2 k2 ধরি, তখন তো সমস্যা হবে, দেখো যদি এখানে তুমি ধরো এ মাইনাস বির মান ধরো a এন মান অন হয়ে যাবে। এন স্কোয়ার হয়ে যাবে, তুমি তো তাহলে তোমার এই লক্ষ্যে আসতে পারবো না, তোমার এমন কিছু মানটা দরকার এন অন একরকম এন টু স্যার, দরকার, বুঝতে পারছো? হ্যাঁ কিন্তু মানটা একরকম স্যার, a মাইনাস b তো দুটো হ্যাঁ, সমান সমস্যা নাই, কিন্তু তোমার যেটা দরকার তুমি সেটাই বসাবা, পুট করবা, যেহেতু যেহেতু একই মান, কিন্তু তুমি যে কোনোটা চুজ করতে পারো, ধরো তোমার তুমি যেটা এখানে চুজ করলে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা, তুমি তো সেটাই চুজ করবা, তোমার তো দুই অপশনই আছে। ধর একটা অপশন চুজ করলে তুমি তোমার সিদ্ধান্তে আসতে পারো না, সেটা তো সবাই কেউ করবে না, করবে নাকি? তোমার তো দুটো অপশনই আছে,
তাই না? আমরা কোথায় যেতে চাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেই হিসেবে তোমাকে কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই তুমি এটা বসাতে পারো, কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না, কারণ এখানে এন স্কোয়ার চলে আসবে, এখানে তোমার এন টু স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, আর কারো প্রশ্ন? বুঝতে পারছো এখানে তো? সাপোজ যদি মোডটা যদি ডিফারেন্স থাকতো n1 n2 না যদি থেকে অন্য থাকতো, তাহলে আমরা এখানে অন্য কিছু ধরতে পারতাম, তখন আমাদের ইয়েটা থাকতো আলাদা স্যার। হ্যাঁ না, সেটা তো আলাদা, ওটা সমস্যা জি নেই। স্যার, মানে ওই যে প্রশ্নগুলো আর কি, মানে ওই অনুযায়ী যদি আমরা তখন যদি এখানে মোডটা আলাদা থাকতো, তাহলে আমরা এখানে আলাদা ধরতাম। না না, মড তো আলাদা, একটা তো এন ওয়ান আর একটা তো এন টু। জি স্যার, ওটাই তো মানে স্যার এইখানে যদি চেঞ্জ থাকতো, তাহলে আমাদের যে ওখানে ধরতাম মানটা, সেটা আমাদের আলাদা হতো আর কি স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না কোথায় আলাদা, তো বললাম না। মানে স্যার এখানে n1 আর n2 যে মোডটা দেওয়া আছে, না না না, আসলে কিন্তু আমরা- ও প্রশ্ন করছে এখানে a মাইনাস বি সমান এন ওয়ান কে ওয়ান ও, এ মাইনাস বি সমান এন টু কে টু। আমি এ মাইনাস বি সমান দুটোই লিখতে পারি, কিন্তু কেন এখানে ধরো এন টু কে টু লিখলাম, কেন এখানে এন ওয়ান কি লিখলাম, এন ওয়ান কে ওয়ান লিখলাম, কেন এন ওয়ান কে ওয়ান এখানে লিখলাম না, সেটা হচ্ছে প্রশ্ন। জি স্যার, এখানে লিখছিতে মানে আমাদের প্রমাণ করতে হবে এটা, তাই হ্যাঁ, সেই জন্য, হ্যাঁ আমরা এন ওয়ান এন টু আনতে চাই, এই জন্যই দুটোই লিখতে পারো তুমি, কিন্তু যেটা লিখলে তোমার কাজ হবে সেটাই। যাও, হ্যাঁ আমরা এর পরেরটা তোমরা নিজেরাই করতে পারবা। আর একটা ছিল দেখো, ইসে দেওয়া আছে। আর কারো প্রশ্ন আছে? এটা অন্যভাবে করা যায় কিন্তু, যেমন ওরা দুজন করছে অন্যভাবে। যদি খালি বলিনি, খালি বলে দিছে যে এত যদি একে ডিভাইড করে এই ওকে ডিভাইড করবে ইসের সাহায্যে, নাকি? যাই হোক, এখন আমরা ধরো খুবই কি বলে যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা যেটা বলো, যে আসলে আমরা বলতে পারো এক অর্থে যে আমরা সত্যি 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 বিয়োগ করা শিখবো আজকে। দেখা যাচ্ছে বই? দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা মূলত খুবই ইম্পর্টেন্ট, মানে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে। আমি নিজেও আসলে কখনো পড়িনি বলে জানি না, স্বাভাবিক, না পড়লে কখনো জানা যায় না। এটা তোমরা, আমি জানি এর সাথে পরিচিত, যে বাইনারি অ্যান্ড ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ ইন্টিজার্স। বাইনারি মানে তো তোমরা জানো যে দ্বিমিক যেটা, তাই না? আর ডেসিমাল হচ্ছে তোমার কি? ডেসিমাল মানে জানো তো? 0 থেকে 9 আর দশমিক থাকবে। না না, ডেসিমাল মানে হচ্ছে 10। তোমার এটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ বা স্প্যানিশ শব্দ। দশমিক। হ্যাঁ, ডেসিমাল সেরকম, যে 10 থেকে আসছে তোমার, দশমিক ভিত্তিক আমরা বলি, বা 10 ভিত্তিকই বলা যায়। সেই বাইনারি হচ্ছে তোমার 2 দ্বিমিক বলে যেটা বাংলাতে, আর ডেসিমাল হচ্ছে 10। এটা আসলে স্প্যানিশ শব্দ। তুমি দেখবে রিয়েল মাদ্রিদ যখন কি বলে যে কি বলে যে দশম চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, তোমরা যারা খেলা দেখো তারা বুঝতে পারবা, লা দেসিমা বলতে ওটারে। শুনছো কেউ নাম? হ্যাঁ, খুবই নাম করা লা দেসিমা। ওরা খুব সারা জীবনের, মানে 12 বছর পরে জিতছিল। ওই স্প্যানিশ শব্দ বা ল্যাটিন শব্দ, এটাই লা দেসিমা বলে। সেই স্যার ল্যাটিনটা কি স্প্যানিশ? না, ল্যাটিন স্প্যানিশ একটু আলাদা, কিন্তু ওরা পাশাপাশি, কিন্তু ওরা এই মানে 1 2 3 একই ওদের। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু ল্যাটিন আর স্প্যানিশ আলাদা। স্প্যান তো তোমার ধরো কি বললো, ল্যাটিন আমেরিকার সব দেশের ভাষাই তোমার স্প্যানিশ, ইভেন শুধু ব্রাজিলের ভাষা বাদ দিয়ে, জানো এই যে যত দেশ আছে সবার স্প্যানিশ। মানে ওরা তো একটা শোষণ করছে, খালি শোষণ করিনি, মাতৃভাষাকে চেঞ্জ করে দিচ্ছে। ব্রাজিলের মাতৃভাষা পর্তুগিজ তোমার, কারণ ব্রাজিল হচ্ছে পর্তুগালের কলোনি ছিল তোমার। হ্যাঁ, কিন্তু আর অলমোস্ট সব দেশের স্প্যানিশ তোমার। ইভেন ইংরেজির চেয়ে বেশি দেশের মাতৃভাষা তোমার স্প্যানিশ। কতগুলো দেশের, 17টা বা 18টা দেশের। যাই হোক, আমরা ওটা আমাদের আলোচ্য বিষয় না, কিন্তু এই যে আমরা এইটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো যে আমরা বলতেছি যে ওয়ান অফ দ্য মোর ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন অফ কনগ্রুয়েন্স থিওরি ইনভলভস ফাইন্ডিং এ স্পেশাল ক্রাইটেরিয়া আন্ডার হুইচ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এ গিভেন ইন্টিজার ইজ ডিভিজিবল বাই অ্যানাদার ইন্টিজার। আমরা এটা জানি যে ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে আমরা জানি যে কোনো একটা ইন্টিজারকে আমরা আর একটা ইন্টিজার দিয়ে ভাগ করতে পারি, কোনো বাধা নেই, তাই না? আমরা তো ছোটবেলায় জানতাম খালি পজিটিভ দিয়ে, কিন্তু আমরা এখানে দেখছি ডিভিশন অ্যালগরিদমের সাথে নেগেটিভ ইন্টিজার দিয়ে ভাগ করতে পারি, কোনো সমস্যা নেই। মানে ওই এইখানে একটা অ্যাপ্লাই করছে যে এ গিভেন ইন্টিজার ইজ ডিভিজিবল বাই অ্যানাদার ইন্টিজার। এবং এটা হচ্ছে মজার বিষয়, ধরো কেন এটা ধরো ডেসিমাল রিপ্রেজেন্টেশন হলো, কেন এটা বাইনারি রিপ্রেজেন্টেশন হলো। আসলে আমরা কিন্তু ডেসিমাল, আমরা ধরো যে সংখ্যা সিস্টেমকে ব্যবহার করি,
সেটা হচ্ছে কি তোমার বলো দেখি, কি 10 ভিত্তিক সংখ্যা না? ভিত্তি কি 10 না? মেজরিটি 10 হ্যাঁ, আমরা যে ধরো সংখ্যা ব্যবহার করি সেটা ভিত্তি কত? 10 10 ভিত্তিক। ভিত্তিক সংখ্যা। আর তোমরা আরেকটা শব্দের সাথে পরিচিত, যখন ধরো ইন্টারমিডিয়েটে উঠছো, ওই যে বাইনারি সংখ্যা তো আগে দেখোনি, ওখানে আমি যদি প্রথম ওখানে দেখছিলাম, তাই না? তোমাদের সময় আগে দেখছো কিনা জানি না, বলছে তো দেখার কথা না। কেউ ক্লাস 10 এও দেখা যায় স্যার, যারা আইসিটি আছে। ও আইসিটি, হ্যাঁ আগে আমাদের সময় আইসিটি ছিল না, হ্যাঁ ধরো হ্যাঁ ক্লাস 10এও দেখা যায়। ধরো নতুন আর একটাই দেখলাম, তাহলে আসলে আমরা সত্যি সত্যি মানে আমাদের সময় যা ছিল বইয়েই ভুল করে লেখা থাকতো, আমি আগে ফিল করতে পারতাম না, ধরো আজকে তোমরাও ফিল করতে পারবো আমার ধারণা। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে, ধরো কি মনে হয় যে মানুষ এই 10 ভিত্তিক সংখ্যা কেন তৈরি করলো? কেউ কি বলতে পারবা? সারা পৃথিবীর তুমি ধরো আরবি ভাষা বলো, হিন্দি ভাষা বলো, স্প্যানিশ ভাষা বলো, আর ইংরেজি বলো, আর আমাদের বাংলা বলো, যে কোনো সংখ্যা, যে কোনো ভাষার সংখ্যার ভিত্তি কিন্তু 10। কারো ধরো ভিত্তি 2 বা 5, তা না, সবার ভিত্তি 10। যে কোনো ভাষার, যে কোনো, বলতে পারবা কেন ভিত্তি 10 বানাইছে সবাই? কেন সবাই জানো তোমরা? আমি জানি। কি হাফিজ সাহেব, না চলে গেছে হাফিজ? কি মনে হয় তোমার, কেন সংখ্যার ভিত্তি তোমার 10 হলো? কেন 8 হলো না? কেন 2 হলো না? কেন 15 হলো না? ধরো স্যার, হ্যাঁ, এটা যেহেতু 10টা সংখ্যা আছে। না না 10টা সংখ্যা আছে তো, সে তো না, তো ভিত্তি 10 বলে 10টা সংখ্যা বানাইছে মানুষ, আগে ভিত্তি চিন্তা করছে, এই জন্যই 10টা সংখ্যা বানাইছে, সেটাই আজকে দেখাবো আমি। স্যার এই 10টা দিয়ে সবকিছু রিপ্রেজেন্টেশন করা যায়। হ্যাঁ না, 10 দিয়ে না, যে কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্টেশন করা, 2 দিয়ে পৃথিবীর সবকিছুকে রিপ্রেজেন্টেশন করা যায়, সেটাই দেখাবো। 15 দিয়ে সব পৃথিবীর সব কিছুকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, যে কোনো সংখ্যাকে। এটা কোনো ম্যাটার না, হ্যাঁ অসুবিধা নেই, কে বলতে পারবে? কি মনে হয়? তোমরা সবাই জানো, আমি জানি। সেটা নিয়ে তোমরা সবাই সবসময় মানে থাকো আর কি, তোমাদের আমাদের সকলের শরীরের অবিচ্ছেদ্য অংশ, তাই বললাম আর কি। স্যার, হাত গোনার জন্য হাত পা হ্যাঁ, মানে এই যে পৃথিবীর থেকে আগে ওই যে 1 কুড়ি 2 কুড়ি এইভাবে গুনতো। এটাই আসলে আমাদের হাতে যে 10টা আঙ্গুল না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মানুষ আর খুঁজে পায়নি পৃথিবীর কোনো সায়েন্টিস্ট কেন 10 ভিত্তিক সংখ্যা মানুষ বানাইছে। ওই যে 1 কুড়ি বলো 2 কুড়ি বলো, ওটা কিন্তু ভিত্তি তুমি 10 ধরছো। 1 কুড়িতে তো 20তে ভিত্তি যদি 2 ধরো, মানে 20 করে, 1 10 2 10, আমরা ছোটবেলায় পড়তাম না 1 10 2 12 নাকি? জি স্যার। তাহলে আসলে আসলে ধরো 10 ভিত্তি হওয়ার একটা মাত্রই কারণ, মানে মানুষ খুঁজে বের করার চেষ্টা করে সকল সংখ্যা, কারণ এই মানুষের হাতে তোমার 10টা আঙ্গুল। যদি ইনকেস 12টা আঙ্গুল থাকতো, তাহলে নিশ্চিত থাকো তুমি যে 12 ভিত্তিক সংখ্যা তৈরি করতো মানুষ। কারণ একবার 10 গুণা শেষ করে তাহলে 10টা হলো, ধরো আবার 10 গুণা শেষ করে আবার 10টা হলো, এই যে ভিত্তিকে 10 ধরছে, যে আর কোনো কারণ খুঁজে পাইনি, মানে সবাই মোটামুটি একমত যে এই যে আমাদের হাতে যেহেতু 10টা আঙ্গুল, এই জন্যই মানে যে কোনো পৃথিবীর যে কোনো ভাষার মানে তোমার সংখ্যার যে অঙ্কের ভিত্তি হচ্ছে আমাদের 10। সেইটা হচ্ছে খুবই মজার, যে সেইটা আমরা দেখাবো আজকে। দেখো যেহেতু সমস্যা নেই ম্যাডাম। শূন্য আবিষ্কারের আগে কেমন ছিল? হ্যাঁ, শূন্য আবিষ্কারের আগে তো মানুষ কোনো কিছু করতেই পারিনি তোমার, মানুষ থেমে গেছিল। হ্যাঁ, ওই যে মানুষ শূন্য কি সংখ্যা বলো দেখি? শূন্যকে বলে হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক বলে, বা অনেকে সংখ্যাও বলে, অঙ্ক বলে। ওই যে ধরো 1 2 3 4 শূন্য হলো স্যার একটা সূচক স্যার। কখনো না সূচক না, শূন্য একটা অঙ্ক। সূচক কারণ স্যার সূচক বলতে এখান থেকে স্যার শুরু স্যার। না না, সূচক না, শূন্যকে বলে হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক তোমার। দেখো যে আমরা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 এখানে গিয়ে থেমে গেছিলাম, তারপরে ওই যে 10 হইছে, ওই অভাবটা আবার ওই তোমার ধরো 11 12 13 14 15 19, ওই যে 2 এর সাথে শূন্য দিয়ে। আসলে শূন্যকে বলে আমরা অভাব জ্ঞাপক অঙ্ক বলে সংক্ষেপে, বা সংখ্যা বলে, স্বাভাবিক অঙ্ক বলে। এই যে আচ্ছা, এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে আমরা জিনিস। স্যার আমার একটা মানে কথা হলো স্যার, মানে মানুষ তো আঙ্গুল গোনা শুরু করছে, মানে আঙ্গুল থেকে সাপোজ হিসাবটা শুরু করছে, তো বললেন যে ভিত্তি 10। সেটা স্যার আমার কথা হলো যে
যখন 9 গেল হুম। পরে 10টা কি ওরা কি বলছিল না কি বলছে এটা? না 10 তো বলতেই পারি না, গুনতেই পারত না। তুমি তো 10কে যদি না চেনো তাহলে তো 10কে গুনতেই পারবো না তুমি। তাহলে স্যার তখন ওরা কি বলতো? কিছু সেটা আমি নিজেও জানি না কি যা স্যার, বলতো। দশমিকে তো 10 আসবে না স্যার, 0 থেকে 9 পর্যন্ত হিসাব হবে, ওখানে তো 10 আসবে না। হ্যাঁ না সেটা তো আর ও না যেটা 10 বলতেছে, আমরা দশমিক যেটা সংখ্যা ধরি সেখানে তো 0 থেকে 9 পর্যন্ত, 10 তো সেখানে আর আসার পসিবিলিটি থাকবে না। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, সবই ঠিক আছে। দেখো আমরা আসলে কেমন করে আসলে এই জিনিসটা কমপ্লিটলি তোমার লিনিয়ার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, সেটাই আমরা মূলত দেখাবো। হয়তো ধরো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন বুঝতে পারতাম না, বা ক্লাস 9-এ যখন পড়তাম। তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কাউকে বললে ভবিষ্যতে, তোমরা ধরো ধরো যখন বিসিএস ক্যাডার হবা, বিভিন্ন কলেজের টিচার হবা, তখন আমি জানি না এখন বই চেঞ্জ করছে কিনা জানি না, তা আমি আজকে পড়তে গিয়ে দেখলাম পরে বইয়ে মানে গোজামিল দিয়েই করা। তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে বলতেছি আমাদের মেইন এই জন্যই বলতেছি যে আমরা বলে এই যে যে ভিত্তি, যে সেই ভিত্তির জন্যই আমরা এক একটা নাম দিই। ধরো ডেসিমাল সিস্টেম 10 ভিত্তিক সংখ্যাকে বলি, বাইনারি যেহেতু এর ভিত্তি 2, এগুলো সব তোমার ল্যাটিন শব্দ থেকে আসছে তোমার। তাহলে এখন এই লাইনটা দেখো, আমরা ইলাবোরেটলি করবো। এই লাইনটা আগে দেখো যে আমরা ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে সবকিছু পাই, কিন্তু যে তুমি গিভেন বলছে যে শোয়িং দ্যাট গিভেন অ্যান ইন্টিজার বি গ্রেটার দ্যান 1, any positive integer n can be written uniquely in terms of powers of b as এত। এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে তুমি বলছো n হচ্ছে একটা ইন্টিজার। অবশ্যই আমরা সবকিছু পজিটিভ কনসিডার করে নিচ্ছি, নেগেটিভ কিছু না, খালি সামনে একটা মাইনাস দিয়ে দিলে ওই জিনিসটা পাই। আমরা বলতেছি ধরো যে কোনো ইন্টিজারকে তুমি বি আর একটা ইন্টিজার, সেটা অবশ্যই 1-এর থেকে বড় নিচ্ছ, কারণ 1 দিয়ে ভাগ করলে তো কিছুই আসে না, ওই জিনিসই আসে। এই জন্য ভিত্তি কখনো 1 হয়নি, 2 ভিত্তিক সংখ্যা আছে, 3 ভিত্তিক, 5 ভিত্তিক। তোমরা দেখোনি আমি জানি যে 3 ভিত্তিক 5 ভিত্তিক দেখোনি, কিন্তু 8 ভিত্তিক জানো, তাই না? অক্টাল এই যে ফরটানে পড়ছো, তাই না? 16 ভিত্তিক পড়ছো বোধহয়, তাই না? 6 ভিত্তিকও পড়ছো নাকি জানি। এইটাই আমরা কিন্তু করতে পারি। বলছে যে এন হচ্ছে একটা ইন্টিজার, তোমার অবশ্যই আমরা কোনো কিছু বলি না, একটা পজিটিভ ইন্টিজার, তাকে যদি যে কোনো একটা ইন্টিজার বি এর, বিটা অবশ্যই 1-এর থেকে বড়, তার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। সে লিনিয়ার কম্বিনেশন ঠিক এরকম, ক্যান বি রিটেন ইউনিকলি ইন টার্মস অফ পাওয়ারস অফ বি অ্যাজ এত। ধরো এটা আমি দেখাচ্ছি এখানে, এটা আমি যদি প্রুফ তোমরা নিজেরাই পড়বা আশা করি বুঝতে পারবা। আমি খালি ইটা দেখাবো, মেইন আসলে মূল ইটা দেখাবো আমি। ধরো এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ধরো আমরা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ধরো বি আমরা যে কোনো একটা সংখ্যা নিলাম, খালি বললাম যে বি 1-এর থেকে বড়, অবশ্যই পজিটিভ ইন্টিজার এই যে, আর যে কোনো আর অন্য যে কোনো একটা ইন্টিজার এন, তাকে আমরা বি এর পাওয়ারের কম্বিনেশন আকারে লিখতে পারি, যেরকম করে লিখতে পারি যে এন সমান সমান ধরো এ এম বি এম যোগ এ এম মাইনাস অন বি ধরো এম মাইনাস অন, ঠিক আছে? যোগ ধরো এরকম করতে করতে লাস্টে ধরো এই কমতে থাকবে, কমতে কমতে একসময় এ তোমার কত হবে, ধরো এ 1 হবে, মানে এম এর মান যদি এম মাইনাস 1 তাহলে বি হবে, তাই না? বির পাওয়ার 1 হবে। তারপরে ধরো এ 0 হবে, তখন বির পাওয়ার 0 হবে, মানে বি কিছু থাকবে না কিন্তু, ঠিক আছে? এরকম আমরা ইউনিকলি এক্সপ্রেস করতে পারি যে যে কোনো ইন্টিজারকে তুমি যে কোনো একটা সংখ্যা যদি বি নাও, এটা কিন্তু বির মান 2 হতে হবে এমন কথা নাই, বির মান 1-এর থেকে বড়, 2 হলে করতে পারবা, 3 হলে করতে পারবা, 4 হলে করতে পারবা, 5 হলে করতে পারবা, 6 হলে করতে পারবা, 7, 8, 9, 10 যা খুশি বির মান যাই হোক না কেন 1-এর থেকে বড়। তাহলে যে কোনো ইন্টিজারকে তুমি এই বি এর পাওয়ারের কম্বিনেশন আকারে ইউনিকলি এক্সপ্রেস করতে পারবা। বুঝতে পারছো কিনা এই শব্দটা? বুঝতে পারছো কিনা? হ্যালো, এটা কি বুঝতে পারছো? জি স্যার, শব্দটাকে বুঝতে পারছি। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে কোফিশিয়েন্ট গুলো আসছে তোমার, ধরো এই যে বিএম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে এম মাইনাস অন ধরো এ অন, এই যে এ নট, এখানে কিন্তু বি নট আছে, আমরা লিখিনি। বি নট মানে তো অন, তোমার বির পাওয়ার সরি বি নট বা বি জিরো যাই বলো, এটা কিন্তু তোমার অবশ্যই কি বি টু দা পাওয়ার 0 মানে তো অন, এই জন্য লিখিনি আমরা, এরকম আছে কিন্তু এটা বি অন মানে এই যে। তাহলে এই যে ধরো এই যে কোফিশিয়েন্ট গুলো, এটার কিন্তু এই বি এর সাথে একটা সম্পর্ক আছে। এই যে বি দিয়ে তুমি ভাগ করছো, বলো দেখি কি হবে, কে বলতে পারবে? সবাই জানো
এই যে তোমার কোফিসিয়েন্ট, যদি আমরা ধরো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা দিয়েই আমরা সংখ্যা তৈরি করি। ধরো এখানে আমরা যদি বলি এ কে, এর ইম্পর্টেন্সই হচ্ছে এই এ কে গুলো তোমার হয় 0 থেকে বড় বা 0 সমান, অথবা কার থেকে ছোট হবে সব সময়। কেমন করে হবে সেটা আমরা দেখাচ্ছি, তোমরা সবাই জানো, আমি জানি। অর্থাৎ এই যে কোফিসিয়েন্ট গুলো তোমার, ঠিক আছে, এই যে বি এর পাওয়ার, এই পাওয়ার কিন্তু আলাদা, পাওয়ার কমতে থাকছে তোমার, তার যে কোফিসিয়েন্ট, এই কোফিসিয়েন্ট গুলো তোমার তুমি যদি বি দিয়ে ভাগ করো তাহলে ধরো এরকম হবে। অর্থাৎ কি হতে পারে বলো দেখি, এ কে এর মানগুলো তোমার কি হতে পারে, হয় 0 হতে পারে, আমরা যদি আর একটু ইলাবোরেটলি বলি তোমাদের, ধরো এগুলো কি হতে পারে বলো দেখি, এ কে 0 থেকে b মাইনাস 1 পর্যন্ত, তো এ কে গুলো তোমার হতে পারে 0 থেকে বি মাইনাস 1। এই যে এ কে মান হয় 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম করতে 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 কত হতে পারে, বি মাইনাস 1 পর্যন্ত। কিন্তু যেহেতু ইন্টিজার, এর মাঝখানে তো কেউ নেই, ঠিক আছে? এই পর্যন্ত এগ্রি করো কিনা? জি স্যার। আমি যদি প্রমাণটা দেখাই agree. থিওরামের, কিন্তু এই যে তাহলে এখন ধরো এই যে দেখো, এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। যদি ধরো এই তুমি বি কে যদি 10 ধরো, তাহলে বলো দেখি এ কে গুলো কত কত হতে পারে? 0 থেকে 9। এই যে এখান থেকে আমরা সংখ্যা তত্ত্ব তৈরি করছি। কিন্তু ধরো আমরা কেন এরকম করে লিখি দেখ, সেটাই দেখাবো। ধরো ইনকে আমাদের 10 ভিত্তিক সংখ্যা, এই বি যদি ধরো কথার কথা 10 হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই কোফিসিয়েন্ট গুলো কি হতে পারে বলো দেখি, 0 থেকে 0, 1, 2 থেকে তোমার অবশ্যই 9 পর্যন্ত, তাই না? নাকি? যদি ধরো তোমরা এই দুটোর সাথে সবচেয়ে বেশি, যদি ধরো এই বির মান তোমার যদি ধরো 2 হতো, তাহলে কি হতে পারত? তোমরা যদি ম্যাথমেটিক্সে পড়ছো, মানে ডিপটা জানতে হবে অবশ্যই। কি হতে পারে তখন? একের মান কি হতে পারে? বাইনারি হবে 0 আর 1। 0 আর 1 হবে খালি। আমরা এই দুটোর সাথে পরিচিত। তা আমরা কি ধরো বির মান কি 5 নিতে পারবো না? আমরা বির মান কি 5 নিতে পারবো না আমরা? জি স্যার পারবো। অবশ্যই পারবো। করতে পারবো। বি খালি 1 এর থেকে বড় হলেই হয়। তখন কি হবে? এই একে গুলো কি হতে পারবে তোমার? 0, 1, 2 ধরো, তাই না? থেকে এরকম করতে কত কত পর্যন্ত? 4 পর্যন্ত, নাকি? মানে কি তুমি কি যে কোনো ভিত্তিক সংখ্যা তৈরি করতে পারো, কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জি স্যার, ভিত্তিক সংখ্যা ইচ্ছা তৈরি মতো করতে পারো। পারবো। যে তুমি যদি ধরো এই বির মান ধরো কথার কথা 7 নাও, তাহলে কি হবে? এই 0, 1 থেকে কি পর্যন্ত যাবে তোমার? 6 পর্যন্ত যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এটাকে এরকম লিখতে পারি, সেটা হচ্ছে, আমি জাস্ট প্রমাণটা খালি একটু বলবো। আসলে কিন্তু কি, ওই যে ডিভিশন অ্যালগরিদম পড়ছিলাম আমরা, সেই ডিভিশন অ্যালগরিদমের সাহায্যেই, মানে প্রমাণটা খুবই সহজ। আমি কিন্তু এর মানে কি ইম্পর্টেন্সই, মানে কি বলে যে অসীম আর কি, জিনিস খুব সহজ। তাহলে আমি প্রমাণটা খালি একটু বলছি তোমাদের। ধরো এই যে দেখা যাচ্ছে বোধহয় বই, তাই না? যেহেতু আমরা বলতেছি কি, তোমার বি তোমার 1 এর থেকে তো বড়, তাই না? তুমি যদি এন কে যদি বি দিয়ে ভাগ করো, ডিভিশন অ্যালগরিদম কি বলে তোমাকে? এটা হবে না? ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে কি, এন কে তুমি বি দিয়ে ভাগ করছো, তাহলে অবশ্যই একটা Q1 পাবা, তার সাথে এ নট কে যোগ করলে তুমি এটা পাবা, নাকি? এই লাইনটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অবশ্যই ডিভিশন অ্যালগরিদম, যে এন কে যদি বি দিয়ে ভাগ করি তাহলে একটা Q1 পেলাম, আর এই যে প্রথম যে ভাগশেষটা পেলাম, ধরো হ্যাঁ মিলে যেতে পারে, সমস্যা নেই, নাও মিলে যেতে পারে, সেই ভাগশেষটার নাম দিলাম হচ্ছে এ নট। কিন্তু প্রথমটার নাম কিন্তু এ নট, এটা ইম্পর্টেন্ট। প্রথমবার ভাগ করে যেটা নাম, সেটার নাম কিন্তু এম না, এ নট, এটা ইম্পর্টেন্ট। তা আমরা জানি ডিভিশন অ্যালগরিদমের যে সূত্র ছিল তোমার, এই এ নট এর কি কন্ডিশন হবে? অবশ্যই 0 থেকে বড় বা 0 সমান, আর বি থেকে তোমার ছোট হবে, তাই না? নাকি? জি স্যার, রাইট। অবশ্যই খুব সহজ জিনিস এটা। এখন যদি ধরো আমরা এই যে এটাকে, এই ধরো এই যে Q1 পেলাম, যে আমি তো জানি না, সেই Q1 অবশ্যই বি থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, ঠিক আছে? তাহলে যদি ধরো এই যে কি হয়, তাহলে এই যে Q1 যদি বি থেকে বড় বা সমান হয়, তাহলে Q1 কে আবার ভাগ করতে পারবো, আরেকবার অবশ্যই ভাগ করতে পারবো। ধরো এই Q1 কে এবার যদি আবার বি দিয়ে ভাগ করি, তাহলে তো Q2 পেলাম ধরো ভাগফল, আর ভাগশেষ পেলাম A1।
তাহলে ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে a1 এর শর্ত কিন্তু এরকম, a1 অবশ্যই 0 থেকে বড় বা 0 সমান, তোমার অবশ্যই যেহেতু b দিয়ে ভাগ করছো b থেকে ছোট, এটা সবাই জানো তাই না নাকি? ঠিক আছে না? এই দুটো না জানলে তো আমার কিছু করার নেই আর কি। জি স্যার একটু জানাই। এটাকে তাহলে এখন ধরো আমরা এই Q1 এর মান যদি তোমার n এর এখানে বসাই দিই, ধরো Q1 এর মান যদি ধরো n এর এখানে বসাই দিই, এই যে কি হবে দেখো, জাস্ট বসাই দিচ্ছি, খুব সহজ, আমি এই লিখতেছি না, লিখলে অনেক সময় নষ্ট হবে, খুবই সহজ। এই যে n এর মান Q1 এর মান এই যে Q2b এই যে বসাই দিলাম, দিয়ে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দেখো কি পাচ্ছি, এদিকে তাকাও দেখো, এই যে একবার করে n সমান Q2 B2 A1 B1 A0 পাইছি, ঠিক আছে? আবার যদি ধরো এই Q2 তোমার যদি এই Q2 যদি ধরো b এর থেকে বড় বা সমান হয়, তাহলে আরেকবার এই কাজ করতে পারবো, তাহলে আরেকবার যদি ভাগ করি এখানে একই সহজে একই জিনিস, যে Q2 রে ধরো B2 দিয়ে ভাগ করলাম, Q3 পেলাম, A2 পেলাম, সেই A2 হচ্ছে তোমার 0 থেকে বড় বা 0 সমান বা b এর থেকে ছোট, তাহলে আবার এখানে বসাই দিলাম n2 এর জায়গা Q3, এই যে Q2 এর মান বসাই দিলাম, দেখো এরকম হচ্ছে, এই যে n হচ্ছে তোমার Q3 B3 A2 B2 A1 B A0, এই যে খুব সিম্পল, আমি এটা করছি না ক্যালকুলেশন। তাহলে আসলে আমরা জানি এই ঘটনাটা খেয়াল করে দেখো, তোমার কিন্তু এই যে n কিন্তু তোমার অবশ্যই, যেহেতু তোমার এই যে কিউ থেকে বড়, কিন্তু কারণ তুমি বি কে কিন্তু বি যদি অন হতো তাহলে কিন্তু n সমান সমান কিউ হয়ে যেত, বি যেহেতু তুমি একের থেকে বড় ধরছো, তাহলে অবশ্যই কিন্তু n Q1 এর থেকে বড়, আবার Q1 যেহেতু বি তোমার এক না একের থেকে বড়, Q1 Q2 থেকে বড়, Q2 Q3 থেকে বড়, এই যে আমরা এরকম একটা পাবো। এটা খুব সহজ, তোমরা নিজেরাই দেখতে পারবা, এই যে এটা খুব সহজ, এরকম একটা স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স পাবো অফ ইন্টিজারের, এবং সে অবশ্যই একটা জায়গায় গিয়ে টার্মিনেট করবে, কারণ যেহেতু ইন্টিজার তাহলে অবশ্যই তোমার একটা সময় গিয়ে 0 হয়ে যাবে, আমরা এটা দেখাইছিলাম যে টার্মিনেট করবে, ধরো আমরা ধরে নিচ্ছি যে m-1 স্টেজে গিয়ে টার্মিনেট করবে এরকম, তাহলে এই যে qm-1 qmb এ যোগ, এই যে এটা কেমন করে লিখলাম আসলে এই রিলেশন থেকে, ধরো যখন এখানে তুমি Q2 লিখছিলে, এটা Q3 পাচ্ছিলে, এটা A2 পাচ্ছিলে, তাহলে এখানে যদি m-1 হয় তাহলে এখানে হবে m, এখানে হবে m-1, এই যে m-1 m m, যেখানে শর্ত হবে এই যেরকম। তাহলে আসলে আমরা আলটিমেটলি যখন এখানে রিপ্লেস করে দিচ্ছি, তখন খেয়াল করে দেখো যে এইগুলো কিন্তু আগের গুলো Q2 কিন্তু A2 হয়ে যাচ্ছে, যখন তুমি রিপ্লেস করছো Q2 A2 হয়ে যাচ্ছে রিপ্লেস করার পর, তাহলে এখানে তোমার এরকম বসাতে পারবো যে AM QM হয়ে যাচ্ছে, তাহলে AM পরিবর্তে যদি তুমি QM বসায় দাও, তাহলে দেখো এই যে রিপ্রেজেন্টেশনটা পেয়ে গেছি, যে n কে আমরা এইরকম করে লিখতে পারি, হুইচ ইজ আওয়ার m। এখন আমি ইউনিকলি অন্য একটা তোমার নিজেরা দেখবো অবশ্যই, এবং নিজেরা দেখার পর প্রশ্ন থাকলে আগামী সপ্তাহে করবা, তাহলে আমরা কিন্তু আসলে এটা করতে পারি, এই যে এই থিওরামটা যে কোনো n কে আমরা যদি b দ্বারা ভাগ করি, যে b এর মান হচ্ছে 1 এর থেকে বড়, তাহলে আমরা তাকে এরকম করে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারি। ইউনিকের প্রমাণ এখানে নিচে আছে, আমি বলছি না, এটা তোমার খুব সহজ। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে a নট কি, তোমার প্রথমবার ভাগ করে যে ভাগশেষটা পাইছো সেটা কিন্তু a নট, তাই না? আর a1 কি, প্রথমবার ভাগ করে যে ভাগশেষ পাই, দ্বিতীয়বার ভাগ করে, এরকম A3 হচ্ছে তোমার, A2 হচ্ছে তৃতীয়বার, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। কারো কি প্রশ্ন আছে এখানে? আশা করি বুঝতে পারার কথা সবার, খুবই সহজ, এটা আমি লিখলাম না, খুবই সহজ আর কি, লিখলে অনেক সময় হতো আমার। কারো প্রশ্ন আছে? হ্যালো, স্যার বুঝতে পারছি। খুবই সহজ, তোমরা অবশ্যই নিজেরাই করবা এটা। তাহলে আমরা দেখো যে কোনো ইন্টিজারকে, যে কোনো আর একটা ইন্টিজার b যার মান অবশ্যই 1 এর থেকে বড় যদি ভাগ করি, তাহলে আমরা একে এরকম করে লিখতে পারি। এই যে আমরা দেখলাম যে b এর মান তোমার 10 হলে একরকম হবে, এই কোফিশিয়েন্ট গুলোর চেহারা একরকম হবে যদি 10 হয়, এই কোফিশিয়েন্ট গুলো তোমার 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটা হতে পারে, কোনটা হবে আমরা জানি না, যে কোনোটা হতে পারে। এই b এর মান যদি 2 হয় তখন কি হবে বলো তো, কি কোফিশিয়েন্ট গুলো কি হবে, হয় 0 না হলে কি হবে, এই a0 a1 কি হবে, অন হবে। যদি ধরো এই b এর মান তোমার 5 হয়, তাহলে কোফিশিয়েন্ট গুলো কি হবে, 0 হবে, নয় 1 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, নয় 4 হবে। ওই যে আমরা একটা সংখ্যাকে যদি আমরা ধরো 5 দিয়ে ভাগ করি, তার ভাগশেষ তো কি 5 তো জীবনে থাকতে পারবে না, 0 থেকে 4 পর্যন্ত, ওই জিনিসটাকেই ব্যবহার করছি। তাহলে এখন এখানে আমরা এই ইউনিকনেস তোমরা নিজেরা দেখে নেবা, খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে। তাহলে এই অংশটা একটু দেখো, আমরা এই অংশটা নিয়ে ইন্টারেস্টেড, যে আমরা বলতেছি যে ইম্পর্টেন্ট ফিচারটা কি তোমার, the essential feature in all of this is that the integer n is, the integer n কে আমরা is completely determined by the ordered array,
এটা কিন্তু খালি অ্যারে বলিনি, এটা খুব ইম্পর্টেন্ট। অর্ডার্ড অ্যারে, মানে অ্যারেটাকে তোমার অর্ডার করতে হবে এবং সেটা কিন্তু অর্ডারটার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যা খুশি তাই অর্ডার করলে কিন্তু হবে না, সেটা খুব ইম্পর্টেন্ট। The essential feature in all of this is that the integer n is completely determined by the ordered array am minus 1, a1, a0 of coefficient with the plus sign and the power of b being superfluous, thus the number. এই যে জাস্ট আমরা জাস্ট কেবল দেখলাম এই যে আমরা যে কোনো n কে যদি b দ্বারা ভাগ করি তাহলে আমরা ইউনিকলি এরকম করে b এর পাওয়ারের কম্বিনেশন আকারে কি আমরা দেখাতে পারি। তোমার এটা লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ছি যে লিনিয়ার কম্বিনেশন এক প্রকার, কিন্তু এখানে কিন্তু এইগুলো তো বেসিস গুলো হচ্ছে তোমার এই যে b এর পাওয়ার কিন্তু তোমার বেসিস। আর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন ধরো এই যে লিখি তোমার এই অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে আগে কিন্তু a নট না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যখন এখানে ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করছো প্রথমে কিন্তু a নট পাইছো, তারপরে a1, তারপরে a2 পাইছো, কিন্তু তুমি যখন এই রিপ্রেজেন্টেশনটা লিখছো তখন কিন্তু প্রথমে am minus 1 bm minus 1, a2 b2, a1 b1, a0 b0, অর্থাৎ আমরা যে এর সাথে তোমরা পরিচিত তাই না, আমরা যে m কে লিখি n আর এই যে b হচ্ছে তুমি বির মান যা নিছো তাই, সেই ভিত্তিক সংখ্যা সে, ঠিক আছে। বির মান যদি তুমি 2 নাও তাহলে দ্বিমিক সংখ্যা হবে, 3 নাও টার্নারি নাম্বার হবে, 4 নাও তোমার কি বলে 4 কে মানে কোয়াড্রেটিক বোঝায় না, বাই কোয়াড্রেটিক হবে, ঠিক আছে। 5 নিলে তোমার পেন্টা হবে, 6 নিলে বোধহয় হেক্সা বলে, যে কেমিস্ট্রি যে শব্দগুলো আছে সব ল্যাটিন শব্দগুলো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু যে কোনো ভিত্তিক সংখ্যায় পরিণত করতে পারি। তাহলে আসলে কি ওই সংখ্যাটা তৈরি করতে আমরা কি কাকে ব্যবহার করছি বলো দেখি, ওই রিপ্রেজেন্টেশনের যে কোফিসিয়েন্ট গুলো সেই কোফিসিয়েন্ট গুলোকে অর্ডার আকারে লিখছি, কিন্তু যে আগে যেটা সবচেয়ে প্রথম ভাগশেষ যেটা সেটা হচ্ছে তোমার এ নট, এই যে প্রথমে কিন্তু এ নট কে লিখিনি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, am minus 1, a2, a1, a0, এই যে b, তাহলে এটাকে তোমরা বলো যে এটাকে এই জন্য উই কল দিস বেস বি প্লেস ভ্যালু নোটেশন ফর n। এটা কিন্তু আমরা আসলে গুণ না, আমি এটা দেখাবো যে আমরা সবচেয়ে সিম্পলেস্ট হচ্ছে তোমার এই যে ধরো তোমরা এটার সাথে পরিচিত সবাই তাই না, আর অবশ্যই অনেকের সাথে পরিচিত হয়, বির মান যদি 2 হয় তখন আমরা এটাকে কি বলি বাইনারি নাম্বার সিস্টেম, তাই না। এটা ল্যাটিন শব্দ বাইনারিয়াস থেকে আসছে, তোমার বাইনারিয়াস মানে 2 তোমার। তাহলে এইবার দেখো আমরা এটা তোমাদের দেখাচ্ছি যে ধরো এই যে এটা তো আমি জানি তোমরা জানো, কিন্তু তোমরা কেমন করে করো জানি না, আমি জানি না ডিভিশন অ্যালগরিদম দিয়ে কি করা এখন বইয়ে, কিন্তু এই মাইনাস দিয়ে করা এখনো কি মাইনাস দিয়ে করা আছে বইয়ে, না তোমাদের সময় চেঞ্জ হয়েছে যে যেটা ভাগশেষ থাকলো বিয়োগ দিয়ে সেটা কি লিখলাম, এটা তো লসাগু করে করতাম এইভাবে একটা সিস্টেমে স্যার, মানে ওই সিস্টেমে লসাগু করে তো কখনোই করতে না ডিভিশন অ্যালগরিদম। হ্যাঁ যাই হোক, এই যে দেখো আসল ওইটা এরকম করে হবে, আমি দেখাচ্ছি। ধরো ডিভিশন অ্যালগরিদম দিয়ে তোমার ধরো 105 কে আমরা নিচ্ছি, তোমরা অবশ্যই ধরো 105 হচ্ছে এই যে তোমার ধরো 105 আমরা আজকে এটুকুই দেখাবো, খালি কত ইম্পর্টেন্ট দেখো যে ধরো 105 তাই না, আমরা 105 নিচ্ছি, আমরা ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে কেমন লিখতে পারি বলো দেখি, তোমরা জানো এটা কত হবে বলো দেখি, 52 তাই না, এটা 52 ইন্টু 2 প্লাস কত হবে 1 হবে না, 1 প্লাস 1 এরকম তোমরা জানো। তারপর আবার এই 52 কে তোমার ওই যে যেটা করলাম খেয়াল করে দেখো যে 52 কিন্তু 2 এর থেকে বড় তোমার q1 তাই না, তাহলে এই যে তোমার 52, আমি জানি না যে ইন্টারমিডিয়েট বই কি এখন চেঞ্জ করছে কিনা বা ক্লাস 9 এর বই চেঞ্জ করছে কিনা, এটা কিন্তু আসল 26 into 2 তোমার plus 0 26 ইন্টু 2 যোগ 0 ডিভিশন অ্যালগরিদম কিন্তু। তারপরে তোমার হচ্ছে 26 কত হবে তাহলে 13 ইন্টু 13 times 2 plus 0 আমার ভুল হলো বলো খালি, তারপর 13 কত হবে তোমার 6 ইন্টু 2 যোগ 1 তাই না, ঠিক আছে। তারপর তোমার 6 কত হবে 3 into 2 plus 0 3 ইন্টু 2 প্লাস 0, এই ডিভিশন অ্যালগরিদম কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে আসলে রুটটা বুঝতে হবে।
স্যার ওইটা আমরা করছি ভাগ করে করে না কিন্তু ওটা তো এভাবেই না, কিন্তু ভাগ করে করে কিন্তু addition মাইনাস অন দিছো, আসলে তো জি ওটা স্যার মিনিংলেস। ওইভাবে করা হয়েছে ওই মানে অদ্ভুত ব্যাপার। আমি যেমন যারা বই লিখছে স্যার, তারা মানে মাইনাস ওয়ান আর তখন যেখানে হতো না সেখানে না, ওটা তো আসলে মোটেও ঠিক না কিন্তু তোমার। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা কিন্তু ডিভিশনটাই করছি, বাট এটা কিভাবে করছি মানে হ্যাঁ। এখানে 2 নিছি, 2 নেওয়ার পর স্যার পরে এটা 52 লিখছি নিচে, মানে লসাগু এর হ্যাঁ। মতো আর কি প্রসেসটা, পরে না 1টা কিন্তু সাইডে ওটা কিন্তু টান আসলে দিছি। মানে মানুষ কখনো বুঝতে পারবে না ঠিক, মানে স্যার আমরা কিন্তু ডিভিশনটাই করছি, বাট ওটাকে আমরা একটু জাস্ট ভুল ইয়ে করে করছি। করছি আর কি। এরপরে তাহলে কথা হবে তোমার 3 ইন্টু, আমি রিকোয়েস্ট করবো তোমার এরকম করে করবো এখন। ইভেন ধরো আমি পড়ার পর বুঝতে পারছি যে ধরো এটা কি হবে, এটা কথা হবে 1 ইন্টু, তাই না নাকি? ঠিক আছে, 1 হবে তাই না? তারপরে কত হবে বলো দেখি, কত 1 কে, তাই না? তাহলে 1 এর ভিতরে তো যায় না, ততক্ষণ 0 হবে। ওই যে টার্মিনেট 0 তে টার্মিনেট করবে, আমরা বোর্ডটা একটু দেখালাম না? উপরে ওঠান স্যার। হ্যাঁ, টার্মিনেট 0 তে করবে একটা সময়, দেখো টার্মিনেট করে গেছে 0 তে। হ্যাঁ, ওই যে কি1 গুলো করতেই হবে টার্মিনেট, কারণ ইন্টিজার। দেখো এটা কত হবে, 1 হবে বোধহয়, তাই না? তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা কত বলো দেখি, এটা কত তোমার? এটার নাম কি এ নট কিন্তু, তাই না? প্রথম যে এটা পাইছো তুমি, ঠিক আছে? এটার নাম কত বলো দেখি, A1। এটা কত, A2। আমরা যে আমাদের যে থিওরাম লিখছি, এটা কি তোমার A3, ঠিক আছে নাকি? এটার নাম কি তোমার A4। এই খালি জিরোটার কিন্তু, আমি এই জিরোটার খালি, গোটা জিনিসটার কিন্তু না, শুধু এই জিরোর নাম আমরা ওখানে যেমন করে দেখছি সেটা তোমাদের বোঝানোর জন্য, শুধু কিন্তু জিরো, এই শুধু অন, এটা হচ্ছে A5। আর এটা কত তোমার A6 ধরো, নাকি তাই না? না বুঝতে পারো নি? এই যে আমরা যে থিওরাম স্যার করলাম, সিম্পল এই যে ধরো এই যে A নট, এই যে A নট হচ্ছে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে A0, A1। জাস্ট আমরা প্রসেসটাই করলাম। জিনিসটা খুবই সিম্পল, কিন্তু এত বেশি এরই দেখো ইম্পর্টেন্সি। তাহলে আমরা এখানে খুব সহজে এখন বলতে পারি, তাহলে তুমি ওই যে তুমি যে থিওরাম এখন বলছো, যে কি বলতেছি আমরা 105 কে ধরো কি করতে পারবো, বি এর পাওয়ার হিসেবে লিখতে পারবো, তাই না? 105 কে তাহলে কি লিখতে পারবো বলো দেখি, এই অনুসারে আমরা কি লিখতে পারবো? প্রথমে কত কোফিশিয়েন্ট কি, প্রথম A0, আর এটা কি AM। এম কত তোমার, প্রথমে তো কি এম কে লিখতে হবে, এখানে তো এম এর মান তোমার 6 এ আসে, 6 এ আসেই তোমার টার্মিনেট হয়ে গেছে, তাই না? আসলে কিন্তু এরকম হবে, ধরো আমি লিখছি একবার তোমার, ধরো A6 B6, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধরো A5 B5, তাই না? তারপরে তোমার হচ্ছে A4 B4, ওই যে ইসের সাথে ধরো আমি মিল করে লেখার চেষ্টা করছি। তারপরে ধরো কি কত হবে, A3, ভুল হলে বলো শুধু, A3 B3, ঠিক আছে? তারপর ধরো যোগ কি হবে, A2 B2, তারপরে হবে কি A1 B1 মানে তো B, A0 B0, A1 আমি ধরো B0 ও লিখে দিলাম, B0 মানে তো অন। এটাতে আমাদের থিওরাম ছিল যে কোনো। তাহলে এখন এখানে দেখো আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করে ফেলছি, তাহলে তুমি এখন প্রত্যেকটা মান বসাতে হবে। A6 এর মান কত আসছে আমাদের, A6 কত বলো দেখি? 1 A6 কিন্তু 1 আসছে আমাদের, এই যে ধরো 1 2 টু দা পাওয়ার তোমার কি হবে, 2 টু দা পাওয়ার 6, 6 তারপর হচ্ছে তোমার আবার কত 1 into 2 to the power 5 2 টু দা পাওয়ার 5, তারপরে কত 0 into 2 to the power 4 0 ইন্টু 2 টু দা পাওয়ার 4, যোগ তারপরে কত 1 into 2 to the power 3 1 ইন্টু 2 টু দা পাওয়ার 3, একটু নিচে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। তারপরে কত আছে 0 into 2 to the power 0 না 0 ইন্টু 2 টু দা Sorry. পাওয়ার 2 বোধহয় না, জি স্যার দেখা যাচ্ছে না, বলতে পারো দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে। তারপরে 0 ইন্টু 2 টু দা পাওয়ার 1, তাই না? জি স্যার 0 ইন্টু 2 টু দা পাওয়ার 1, তারপর আর হচ্ছে 1 into 2 to the power 0 0 মানে অন, ধর 2 টু দা পাওয়ার 0ই লিখে দিই আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা, কোনো ভুল না হয় না। হ্যাঁ, তাহলে এই যে দেখো, ঠিক আছে 105 কে এরকম করে, তোমরা এটা জানো সবাই, কিন্তু হয়তো অন্যভাবে জানো, সমস্যা নেই, আমি জানি। তাহলে আসলে কি তুমি এই 2 দিয়ে ভাগ করেছো, তুমি তো 5 দিয়ে ভাগ করতে 5 ভিত্তিক সংখ্যা বানায় ফেলতে পারতে। এই বীর মান যদি 5 বসাতে, তাহলে এখানে তোমার দেখা যাচ্ছে তোমার কোফিশিয়েন্ট কিন্তু কি আসতো, হয় 0 আসতো না, 1 আসতো না, 2 আসতো না, 3 আসতো না, 4 পর্যন্ত আসতো। আর আমরা এটাকেই কিন্তু করি তোমার, এই যে দেখো আমরা এটাকেই করি যে তুমি এই যে আরেকটা এই যে ধরো 105, তাহলে এটাকে আমরা কি করি,
এটাকে আমরা কি করি মনে আছে, তোমরা বলতে পারবে না? এই যে 1 1 0 যদি আমার ভুল না হয়ে থাকে 1 0 0 1, তাই না? এটা কি হয়ে গেল? এরকম লিখি না? এই যে এরকম তোমরা সবাই জানো, আমি জানি, কিন্তু মূল এটা কিন্তু ডিভিশন অ্যালগরিদম থেকে আসছে। যে তুমি যদি কোনো সংখ্যাকে কোফিশিয়েন্ট গুলো, তাহলে একটা জিনিস দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই যে বি কে যত ছোট নেবা, কোফিশিয়েন্টের অপশন তত কি আসবে বলো দেখি? কম আসবে না বেশি আসবে? অপশন স্যার বেশি আসে তো। না, বি যদি ছোট হয় কোফিশিয়েন্ট কি বেশি আসবে না? হওয়ার সম্ভাবনা কি বেশি হবে না কম হবে? বেশি হবে। আরে বি যদি তোমার কম হয়, কম কম হয় কম। তো। বি যদি ধরো 2 হয়, কোফিশিয়েন্ট কি তাহলে হতে কম পারে? হবে, কোএফিসিয়েন্ট কম হবে। 0 হবে অথবা 1 হবে। বি যদি 3 হয়, স্যার। কোফিশিয়েন্ট কি হতে পারে তোমার? বি যদি তোমার ধরো 3 হয়, কোফিশিয়েন্ট কি হতে পারে তখন? কোফিশিয়েন্টের ভ্যালু তো মানে দুটা থাকবে, কিন্তু মানে কোফিশিয়েন্ট এভাবে তো বেড়ে যাবে, মানে বি এর বি যদি বেড়ে যায় কোফিশিয়েন্ট কিন্তু বেড়ে যাবে তোমার। এটা কি বুঝতে পারছো? আমরা 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 যে সংখ্যা পড়ি, ধরো বি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, তাহলে ওই কোফিশিয়েন্ট কি হতে পারে? 0 থেকে কি 9 পর্যন্ত না নাকি? জি স্যার, হ্যাঁ রাইট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যত বি কে যত ছোট করবা, কোফিশিয়েন্ট কিন্তু তোমার কম হবে। কিন্তু আসলে খেয়াল করে দেখো, তুমি যদি ধরো এই যে আমরা তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মানুষের এই অবজারভেশন, যে ধরো এই যে এখানে সেই কথাটাই বলছে। আমরা এটা দেখলাম, এটা দেখার পর ধরো বলছি এখন এই যে ধরো এই পর্যন্ত আমরা করছি। আমার যদি ভুল না হয়ে থাকে করতে গিয়ে ওখানে, যে আমরা এটাকে যোগ করলে কিন্তু অটোমেটিক সে ট্রান্সলেট হয়ে যাবে তোমার 89, এই মানে এই 105 হয়ে যাবে আমরা যেটা বের করছি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ এরকমই তো আসছিল বোধহয়, না? যদি ভুল না করে থাকি, অনেক সময় ভুল হয়। 1 0 ঠিকই আছে। তাহলে এখানে দেখো বলছে যে এখন প্রশ্ন হচ্ছে এই বাইনারি সিস্টেমের কি সুবিধা কি অসুবিধা, এটা তোমাকে ফিল করতে হবে। কিন্তু এই দেখো এখানে বলছি যে এটা তোমরা এটা কখনো পড়োনি তোমরা, বা এটা ফিল করোনি। ধরো স্মল ভ্যালুস অফ বি, খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়বা আবার বাসায়। আমি তাহলে আগামী দিন তখন প্রশ্ন করতে হবে। বলছে স্মল ভ্যালুস অফ বি গিভ রাইজ টু লেন্দি রিপ্রেজেন্টেশন অফ নাম্বারস। এই যে বির ভ্যালু যদি তোমার ছোট হয়, তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশন তোমার লেন্দি হচ্ছে। দেখে 105-এ 10 ভিত্তিক লিখতে মাত্র 3টে ডিজিট লাগছিল, কিন্তু 2 ভিত্তিকে লিখতে তোমার অনেকগুলো ডিজিট লাগছে, 1 2 3 4 5 6 7, মানে লেন্দি হয়েছে রিপ্রেজেন্টেশনটা। কিন্তু কোনো কি বেনিফিট হয়েছে? প্রশ্নটা কি বুঝতে পারছো আমার? তুমি এই যে বির ভ্যালু যদি স্মল করো, তোমার এই সংখ্যার রিপ্রেজেন্টেশন তোমার লেন্দি হবে, কিন্তু এটা কিন্তু বিরাট একটা বেনিফিট আছে তোমার। এই যে কি বলে যে আমাদের এই যে মডার্ন টেকনোলজিতে, তুমি এই যে কম্পিউটার বলো বা ক্যালকুলেটর বলো বা মেশিন বলো, যে এটাকে কিন্তু তোমার ভীষণ একটা ইম্প্যাক্ট আছে, পজিটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ রিপ্রেজেন্টেশন লেন্দি হচ্ছে, কিন্তু তোমার লেখার জন্য ডিজিট কিন্তু খুব কম লাগছে। বাইনারি বির মান যদি 2 ধরো, মানে বাইনারি সিস্টেমে তুমি যে কোনো সংখ্যাকে কি দিয়ে লিখতে পারবা বলো দেখি? কয়টা ডিজিট লাগবে তোমার লেখার জন্য? স্যার 2টা। 0 আর 1। তাহলে সেই কথা বলতে থাকি। এটা হচ্ছে বিরাট অবজারভেশন, যে বলছে যে একটা সমস্যা অবশ্যই, যে small values of b give rise to lengthy representation of numbers but have the advantage of requiring fewer choice for coefficient। এই যে দেখো ওই যে কোফিশিয়েন্টের কথা বলছি, কোফিশিয়েন্ট কিন্তু তোমার ফিউয়ার হয়ে গেছে। 10 ভিত্তিক সংখ্যা কিন্তু কোফিশিয়েন্ট 0 থেকে 9 যে কোনোটা আসতে পারতো। এই জন্য 10 ভিত্তিক যে কোনো সংখ্যাকে লেখার জন্য আমরা ওই 9টা ডিজিট ব্যবহার করি। হাফিজ এবার বুঝতে পারছো কেন তোমার 0 থেকে 9? জি স্যার। 10 কিন্তু তোমার ডিজিট না, কারণ ওটা তোমাকে দিয়েছে ভাগশেষ অ্যালগরিদম, যে তুমি যদি কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করো, তাহলে তার ভাগশেষ থাকতে পারে 0 থেকে 9 পর্যন্ত, বা ওই আমরা যে ভাগ, তাহলে ওই যে কোফিশিয়েন্ট গুলো 0 থেকে 9 পর্যন্ত হবে। এই জন্যই তুমি 10 ভিত্তিক যে কোনো সংখ্যাকে 0 থেকে 9 দিয়ে লিখে ফেলতে পারো।
কিন্তু দুই ভিত্তিক যে কোনো সংখ্যাকে আমরা কিন্তু 0 থেকে তোমার 0 আর 1 দিয়ে লিখে ফেলতে পারি। তাহলে এই যে বলতেছে তোমার যদি স্মল যদি করো, বির ভ্যালুকে যদি স্মল করো, রিপ্রেজেন্টেশন লেন্থই হবে, কিন্তু বিরাট একটা অ্যাডভান্টেজ, বাট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ রিকোয়ারিং ফিউয়ার চয়েসেস ফর কোফিশিয়েন্ট, খালি 0 আর 1। তাহলে আমরা বলছি এখান থেকেই মানুষ মানে কি যন্ত্রে মানে ম্যাথমেটিক্সকে ব্যবহার করা শিখছে। এটা কিন্তু ধরো একজন ম্যাথমেটিশিয়ান অনেক আগে আবিষ্কার করছিল যে কোনো সংখ্যাকে আমরা 0 আর 1 দিয়ে লিখতে পারি, তখন তাকে মোটামুটি সবাই তোমার পাগল বলছিল আর কি, যে 105 কে লিখতে এত লেন্দি হয়ে যাচ্ছে, এর আমাদের লাভটা কি। কিন্তু যখন মানুষ এই যে মেশিনের সাহায্যে তোমার হিসাব নিকাশ করতে চাইলো, তখন এর বিরাট বেনিফিট পেয়ে গেল। দেখো সেই কথাই বলছি, এটা তোমাকে ফিল করতে হবে, নাহলে তুমি মজা পাবা না। মানুষ আর যন্ত্র ঠিক স্যার উল্টা স্যার এই ক্ষেত্রে। হ্যাঁ অবশ্যই, কিন্তু মানুষ স্যার মানুষের ক্ষেত্রে এইখানে স্যার বেসটা লাগবে বেশি স্যার, যত বেশি হবে অত ভালো। না বেস তোমার বেশি, তুমি বেস 16 বানায় দাও তাও মানুষের কাছে কঠিন মনে হবে, কারণ মানুষ এই সবসময় হাতের 10টা আঙ্গুলের সাথে অভ্যস্ত। তুমি তো ধরো বেস যদি 20 বানাও, তাহলে তো আরো 105 কে লিখতে আরো কম জায়গা লাগবে, আরো কম ডিজিট লাগবে নিশ্চিত। কিন্তু তারপরেও মানুষ ওটাতে কেন অভ্যস্ত হয়নি, এটা হচ্ছে প্রশ্ন। কারণ তুমি জন্মের পর থেকে তুমি দেখছো তোমার হাতে 10টা আঙ্গুল, তুমি তোমার মনের অজান্তে ওটাকে ভিত্তি হিসেবে সারা পৃথিবীর মানুষ নিয়ে ফেলছে, এই জন্য এর বাইরে কেউ যেতে পারেনি। কারণ 20-এর কথা মানুষের মাথায় আসেনি, 20 যে ভিত্তি হতে পারে। হাত পায়ে মিলে হ্যাঁ না, হাত পা তো ধরো দেখা যায় না কম, কিন্তু 20 ভিত্তিক কোনো সংখ্যা নিয়ে মানুষ কাজ করে না। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি যদি এটা ফিল করতে পারো খুব মজা পাবা। আমি খুব মজা পাইছি ধরো। তাহলে এখানে বলছে দ্য সিম্পলেস্ট কেস অকার্স হোয়েন দ্য বেস বি ইকুয়াল টু 2, কারণ বির মান তো তোমার 1 দিলে মিনিংলেস, তো একটা সবচেয়ে ছোট কেস বি হচ্ছে 2 তোমার। তখন আমরা বলতেছি এই যে তাহলে এর অ্যাডভান্টেজটা কি, এটা আমরা দেখালাম, এটা তোমরা পড়বা নিজেরা আরেকবার একটু। কারণ তাহলে আমি বলছি যে দ্য বাইনারি, দেখো এখানে এসে দেখো দ্য বাইনারি সিস্টেম ইজ মোস্ট কনভিনিয়েন্ট ফর ইউজ ইন মডার্ন ইলেকট্রনিক কম্পিউটিং মেশিন। ঠিক আছে, এই যে দেখো কারণ কি, বিকজ দ্য বাইনারি নাম্বারস আর রিপ্রেজেন্টেড বাই স্ট্রিংস 0 or 1। তোমরা স্ট্রিং শব্দের সাথে পরিচিত আমি জানি, ফোরটনে স্ট্রিং শব্দ ব্যবহার করে, আসলে এখান থেকে স্ট্রিং আসছে, তোমার ম্যাথমেটিক্স থেকে স্ট্রিং আসছে, কম্পিউটার সায়েন্টিস্টরা স্ট্রিং বুঝতো না আর কি। আসলে কম্পিউটারের অবদান খুবই কম, ম্যাথমেটিশিয়ানদের বিরাট অবদান। মানুষ কিন্তু ম্যাথমেটিক্যালি এটা ঘটাইছে, তারপরে কম্পিউটার এটাকে ব্যবহার করছে। এটা তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডিফারেন্ট ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার, হোয়াট ইজ ডিফারেন্ট ম্যাথমেটিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে ম্যাথমেটিক্স কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না, ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ার হলে কিন্তু ভ্যালুলেস, কেউ দাম দেবে না। হয়তো আমাদের দেশে দাম আছে, কিন্তু অন্য পৃথিবীতে কোনো দাম নেই। পৃথিবীর উন্নত দেশে কেউ তোমাকে দাম দেবে না যে তুমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্র, যে তুমি ইঞ্জিনিয়ারিং এ কাজ করো, মিনিংলেস, তোমাকে শুনলে হাসবে আর কি। কিন্তু তুমি ম্যাথমেটিক্স হচ্ছে ম্যাথমেটিক্স, তুমি কিছু তৈরি করে দেবে, ইঞ্জিনিয়াররা সেটা হয়তো এখন ব্যবহার করতে পারে না, 200 বছর পরে ব্যবহার করবে। এটাও সেরকম ঘটনা। এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন ম্যাথমেটিশিয়ানরা তোমার বের করছিল হাজার হাজার বছর পরে বোধহয়, প্রায় তোমার যখন এই কম্পিউটার কি জানি কম্পিউটার জানি কে আবিষ্কার করছিল, চার্লস বাটন না কে, বা মেশিনের সাহায্যে যে হিসাব নিকাশ করা, তখন দেখলো আরে এটা তো বিরাট ইম্পর্টেন্সি। হাজার হাজার বছর পরে বোধহয়, 500-700 বছর পরে বোধহয়, না তারও বেশি, হাজার বছর পরে মানুষ এটার অ্যাপ্লিকেশনকে ফিল করতে পারছিল। তাহলে এই যে দেখো সবকিছুই গণনার সাথে একটা সম্পৃক্ত স্যার, সবকিছুই। হ্যাঁ অবশ্যই সবকিছু মানে গণনার সাথে অবশ্যই সম্পর্কিত। গণনা তো আমাদের দেখো বেসিক টুল, ধরো তোমার যে কোনো হিসাব নিকাশ, তাই না? আর গণনা মানেই হলো স্যার ম্যাথ স্যার। গণনা এত ম্যাথমেটিক্স এত ছোট করে ফেললে হবে না, গণনা মানেই খালি ম্যাথস না, ম্যাথ মানে সবকিছু। তোমার গণনা বলতে স্যার ধরেন আমি একটা কেমিস্ট্রি নিয়ে একটা কাজ করবো স্যার, কিন্তু সেইখানেও দেখা যায় একটা যখন ফাইনালি রেজাল্ট বা একটা ওখানে একটা গণনার বিষয় আছে, ম্যাথমেটিক্স কে তোমার অ্যাপ্লাই করতে হবে আর কি, সেটাই। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে ধরো দেখো আমরা তাহলে দেখলাম কেমন করে এদের এত ইম্পর্টেন্স তৈরি হয়ে গেল। বলছে যে বাইনারি সিস্টেম ইজ মোস্ট কনভিনিয়েন্ট ফর ইউজ ইন মডার্ন ইলেকট্রনিক কম্পিউটিং মেশিনস বিকজ binary numbers are represented by string of zeros and ones. অর্থাৎ 0 আর 1 can be expressed in machine, এই যে ইম্পর্টেন্ট। আমরা স্বাভাবিক কিন্তু মেশিনে তোমার ধরো সুইচ অন আর অফ, ধরো সুইচ অন মানে হচ্ছে 1, অন করা মানে তোমাকে বোঝা যাবে 1,
অর্থাৎ আমরা বলি, এখন বলে যে তোমার বাতি জ্বললে বলি 1, কম্পিউটার কিন্তু এই টেকনোলজিকে ব্যবহার করে। আর বাতি যদি ওখানে বন্ধ থাকে তাহলে ভাববে ওটা হচ্ছে 0। সেটাই বলতেছে, দেখো এই যে কোনো আমরা যে আসলে ক্যালকুলেটরের ভিতরে কি হয় ধরো আমরা তো জানি না, আসলে এই ম্যাথমেটিক্স কে ব্যবহার করে, আমরা খালি রেজাল্টটা দেখি। ও কিন্তু ভিতরে কাজ কারবার করে এই দ্বিমিকেই, বাইনারিতেই, কিন্তু আউটপুট আবার বাইনারিকে সে ডেসিমালের এই যে এই রিপ্রেজেন্টেশনের সাথে সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট করে দেয়। কিন্তু এত দ্রুত করে আমরা ধর ফিল করতে পারি না, কিন্তু আমরা ফিল করতে পারবো যে এই যে বড় বড় মড আমরা যে দেখলাম, এ কিন্তু আর কম্পিউটার আর করতে পারছে না, কিন্তু মানুষ যুক্তি দিয়ে, গাউসের যুক্তি ব্যবহার করে আমরা করতে পারছি। ধরো 1 ফ্যাক্টোরিয়াল থেকে 100 ফ্যাক্টোরিয়ালের যোগফলকে 5 দিয়ে ভাগ করলে কত হবে। ধরো ক্যালকুলেটর কি, ইভেন আমরা যত কম্পিউটার ব্যবহার করি, সুপার কম্পিউটার বাদে কোনো কম্পিউটার করতে পারবে না এই খুব সিম্পল জিনিসটাকে, কিন্তু তুমি তোমার যুক্তিকে ব্যবহার করে করতে পারছি, এই যে কনগ্রুয়েন্স থিওরি ব্যবহার করে। এটা তোমার ফিল করতে হবে। তাহলে এই যে ভীষণ একটা ঘটনা কিন্তু ম্যাথমেটিশিয়ানরা ঘটায় গেছিল হাজার হাজার বছর পরে, সেটা কিন্তু তোমার ব্যবহার করতে পারছে এই যে মেশিনে। সেটা তোমার ধরো, the binary system is most convenient for use in modern electronic computing machine because binary numbers are represented by strings of zeros and ones. 0 and 1 can be expressed in the machine by a switch or a similar electronic device being either on or off. তাহলে কি অন আর অফ দ্বারাই আমি একটা সংখ্যাকে তোমারই করতে পারবো। কিন্তু একটা কিন্তু অসুবিধা আছে যে খুব রিপ্রেজেন্টেশনটা খুব লেন্দি, বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ওই কোফিশিয়েন্ট কম, এই জন্য আমাদের লজিক কম লাগবে। একে তোমার অ্যারিস্টটলের লজিক বলে, ইয়েস অর নো দ্বারাই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। মেথড অফ কন্ট্রাডিকশন, হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। এটা তোমরা যখন বুলিয়ান লজিক, তোমরা হয়তো আমি জানি পড়ছো যে বুলিয়ান অ্যালজেব্রা 0 আর 1, আসলে এখান থেকে এর সাথে ইন্টারাকশন আছে। আসলে মূলত আমরা আজকে এই জিনিসটাই পড়লাম, কিন্তু এটার অ্যাপ্লিকেশন দেখবো। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, তুমি যদি ধরো এই সংখ্যাটাকে ধরো 10 দিয়ে ভাগ করতে, ধরো আমি সেটা দেখাবো, নাহলে তুমি ফিল করতে পারবো। ধরো আসলে 105 কে কেন আমরা এরকম করে লিখলাম, আসলে এই যে 10 ভিত্তিক সংখ্যা, এই যে দেখো খেয়াল করে, আমি এটা বলেই শেষ করছি, যেহেতু আমাদের সময় শেষ, আর 5 মিনিট লাগবে আশা করি। ধরো তাহলে তুমি ফিল করতে পারবা, এবং আমি তোমাদের ধরো একটা হোমওয়ার্ক দিব যে ধরো 105 কেই বলবো। ধরো এই যে ধরো 105 কে তুমি ধরো কেন এরকম লিখছো, 10 ভিত্তিক সংখ্যার চেহারা কেমন এরকম হলো। ধরো একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো কি হবে বলো দেখি, 10 10 100, তাই না? যোগ কত হবে, 5 হবে না নাকি? তারপরে আবার এই যে তোমার 10 আছে, 10 কে আবার কি দিয়ে ভাগ করবা, 10 দিয়ে, তাই না? এখানে হবে 1, এখানে কত হবে, 0। ঠিক আছে, এগ্রি করো কিনা দেখো। আমাদের কি টার্মিনেট করতে হবে, 0 পর্যন্ত যেতে হবে। এবার 1 আসছে, ধরো 1 আসছে, তাই না? 1 কে যদি 10 দিয়ে ভাগ করি হবে 0, তাহলে এখানে কত হবে, 1 হবে নাকি? জি স্যার। তাহলে আমাদের a নট কত, a নট কত বলো দেখি, এই যে এটা কি a নট, এটা নট a নট, a নট, এটা কত আমাদের A10, a1, এটা কত A31, a21। আমরা বলছিলাম যে কোনো সংখ্যাকে ধরো, আমরা বলছিলাম কিন্তু তোমার যে কোনো সংখ্যা n কে, তাই না? যে কোনো সংখ্যা n কে, তুমি এবার বীর মান ধরছো 10, তাই না? তাহলে n ধরো যে কোনো সংখ্যা n কে, ধরো n না আমরা এখানে পার্টিকুলার লিখতে পারি। কেন এরকম করে লিখি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো আমরা 105, তোমার এখানে কি লিখতে পারো, b মানে তোমার ধরো b দিয়ে লিখি আমরা, তাহলে প্রথমে কি হবে বলো দেখি, b কত হবে, b2, তোমার তো 2 তে এসে টার্মিনেট হয়ে গেছে, তাই না? না সরি, কোফিশিয়েন্ট a2 কোফিশিয়েন্ট নাম, a2 b2, তারপরেরটা কত বলো দেখি, বলো এটা কত হবে, A1, b1, এটা বুঝতে পারছো না নাকি, A0, শেষ, b2, এই যে B0। হ্যাঁ। তাহলে আসলে দেখো কি হচ্ছে যে তুমি যদি এই যে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে বসাও তুমি, কত হবে, a2 এর মান কত তোমার 1, A2 হলো 1, আর এটা 10 টু দা পাওয়ার n 2, স্কয়ার, ঠিক আছে? আর এটা কত তোমার a1 কত, 0 ইনটু 10 টু দা পাওয়ার কত, 10 টু দা পাওয়ার 1, তারপরে 1 ইনটু 10 টু দা পাওয়ার 0, 5 স্যার, ও 1 না 5 সরি, 5 ইনটু 10 টু দা পাওয়ার 0, এরকম না? 105। হ্যাঁ, না কিন্তু না, আমরা এই যে ধরো এর কি আমরা এরকম করে লিখতে পারি, আমরা ফাইনালি যেটা দেখলাম এরকম যে তোমার
A05 হচ্ছে তোমার 10 ভিত্তিক, এরকম না? এই জন্য এরকম চেয়ার আছে। এই যে ছোটবেলায় যখন পড়তাম এই জন্য এটা পড়াতো ছোটবেলায় যায়। এই এক মানে কিন্তু আসলে এক না, এই একের স্থানীয় মান কত বলো দেখি? শতকের ঘরে আছে বলে 100। এই যে আসলে দেখো শতকের ঘরে আছে, এই যে জিরোর স্থানীয় মান কিন্তু 0 তোমার, কিন্তু সে তোমার কি দশকের ঘরে আসছে। আর 5 5 একক, এই যে ছোটবেলায় যে পড়াতো যে 2 10 5 বা 1 10 5 15 ধরো, এটা কিন্তু মিনিং আছে, তুমি যদি ফিল না করতে পারো। স্যার 105 কে ছোটবেলায় এটা আমরা কিভাবে বলতাম স্যার, একটু বলতে পারবেন কি? বললাম না মানে এটা আমরা কিভাবে বলতাম এটা? হ্যাঁ বুঝতে পারলাম না। মানে স্যার যেমন আমরা বলতাম স্যার 11, মানে 10 1 11, হ্যাঁ যেমন 21, তেমনি স্যার 105টা আমরা কিভাবে বলতাম স্যার? 10 10 5 বলতে হবে। না ওটা না 10 10 5 দিয়ে বলতে, অত শতক দিয়ে বলতে পারতো তুমি অবশ্যই। ও শতক হিসেবে ওই জন্যই তো পড়ছো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই জন্যই তো প্রত্যেকটা পাই। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমার এই যে দেখো, এই যে ধরো আমরা এরকম লিখি, এটা খুব ছোটবেলা জিনিস, তোমরা তো এই ধরো এরকম লিখি, এটা কত লিখলাম? আসলে কি তুমি ধরো এই ধরো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা দেখবা। ধরো হোমওয়ার্ক, ধরো এই যে 105 কে ধরো আমরা ধরো এই 105 কে তুমি 2 ভিত্তিক সংখ্যা বানাইছি আর 10 ভিত্তিক। তুমি ধরো আমি বললাম যে 105 কে তুমি 3 ভিত্তিক সংখ্যাতে বানালে কেমন চেহারা হবে 105 এর। ধরো 105 কে তুমি 5 ভিত্তিক সংখ্যাতে বানালে কেমন চেহারা হবে, ঠিক আছে? এটা তোমরা করবা, তাহলে তুমি ফিল করতে পারা। 4 ভিত্তিক সংখ্যা বানাও, ধরো 8 ভিত্তিক সংখ্যা বানাও, এটা এই কটা দেখবা তোমরা। 105 কে ধরো 8 ভিত্তিক সংখ্যা বানাও, তাহলে এর চেহারা কি একই রকম হবে চেহারা কখনো? সবচেয়ে লেন্দি হয়েছে তোমার কিন্তু 2 ভিত্তিক বানালে সবচেয়ে লেন্দি হবে। এই যে 3 ভিত্তিক বানালে সেখানে কি 5 থাকতে পারবে বলো দেখি? 5 নামে কোনো ডিজিট থাকতে পারবে 3 ভিত্তিকে? না স্যার। কখনোই পারবে না। কি থাকবে, কি থাকবে? 3 ভিত্তিক সংখ্যাতে কয়টা ডিজিট আসবে তোমার বলো দেখি? 0 1 2। মানে কোফিশিয়েন্ট তোমার হতে পারবে 0 1 আর 2। তাহলে তুমি এটা নিয়ে ধরো একটু করো, মানে ছোটবেলার জিনিস। 3 ভিত্তিক বানায় কেমন চেহারা হয়, 5 ভিত্তিক বানায় কেমন চেহারা আমার হয়। একটা প্রশ্ন আছে স্যার, এখানে হলো যেমন আমরা স্যার মানে দশমিকে পড়ি, যেমন 1 2 3 4 এইভাবে কন্টিনিউ, বাট স্যার যখন আমরা বাইনারিতে আসি তখন 1 এর পর 2, মানে 2 অ্যাকচুয়ালি না, যেমন স্যার 1 2 মানে ওইখানে যে আসে তা ওইগুলো আমরা কিভাবে পড়বো স্যার? না ওটা মানে তো বাইনারিতে ওরকম 10 পড়া যাবে না, 1 0 এরকম করে পড়তে হবে। ওর তো কোনো নাম নেই, ওর কোনো আমরা নাম দেই না। এটা তো ইম্পর্টেন্ট। কিন্তু আমরা বলি যে 100, ছোট ওই ইন্টারমিডিয়েট বই আছে 1 আর 1 যোগ করলে 10 হয়, তাই না? কিন্তু স্যার ওটা তো অ্যাকচুয়ালি মানে সাউন্ডলেস। না ওটা আমরা কোনো নামই জানি না, 1 0 এরকম করে পড়তে হবে তোমার, ঠিক আছে? ওর তো কোনো নাম নেই যে 110, কোনো তো নাম নেই তোমার। তাহলে এখন ধরো এই যে একটা ইম্পর্টেন্ট ধরো এই যে আমরা ধরো 5 লিখছি, এই যে 3টে 5 লিখছি ধরো, আসলে এই প্রত্যেকটা 5-এর কিন্তু মান আলাদা তোমার। স্বকীয় মান কিন্তু একই, স্থানীয় মান আলাদা না। এই 5 মানে তোমার কিন্তু 5ই, তাই না? এই 5 মানে কত তোমার? কত বলো দেখি? 50। এই 5 মানে কিন্তু 50, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই 5 মানে তোমার 500। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ছোটবেলা যেটা পড়তাম যে তুমি আসলে আমরা কিন্তু আসলে সত্য কথা আমি আজকে বলছি না, সময় নেই, বিয়োগও করতে পারি না আমরা, কিন্তু আসলে বিয়োগ করি, ভুলভাবে করি। এই জন্য ধরো আমরা কেউ সায়েন্টিস্ট হতে পারি না আর কি, আমরা শুধু মেকানিজম শেখার চেষ্টা করি সবসময়, কিন্তু কখনো রুট কে শিখতে চাই না। সেটা আমি আগামী দিন দেখাবো। আসলে আমরা যে বিয়োগ করি, হয়তো তোমরা কেউ জানতে পারো যে সত্যি সত্যি বিয়োগ কেমন করে হয়। আজকে যেহেতু আমাদের সময় শেষ, হ্যাঁ, আগামী বৃহস্পতি তা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে এই ধরো এই যে জাস্ট বা আমি ওখানে তোমাদের হোমওয়ার্ক ওখানে লিখে দিব। আজকে যেহেতু সময় শেষ, তোমরা নামাজ টামাজ পড়বো অনেকে, আর 1.5 ঘন্টা হয়ে গেছে, বৃহস্পতিবার আমরা আজকে শেষ। এই যে তাহলে আমরা এটা কিন্তু সবাই করার চেষ্টা করবা যে তোমার 105 কে ধরো 3 ভিত্তিক, মানে সব ভিত্তিক বানাবা। ধরো প্রথমে 105 কে 2 ভিত্তিক বানাবা, 105 কে 3 ভিত্তিক, 105 কে 4 ভিত্তিক, 105 কে 5 ভিত্তিক, 105 কে 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 9 ভিত্তিক আর 10 ভিত্তিক, তো 105ই। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে এইটাকে কেন এরকম করে আমরা ডিজিটটাকে দিলাম। আসলে কিন্তু মূল কারণ কিন্তু এটা তোমার ওই কোফিশিয়েন্ট থেকে আসছে। এই যে কোফিশিয়েন্ট মানে 100-র যে কোফিশিয়েন্ট, সেটা কিন্তু ডিজিট হিসেবে আমরা ব্যবহার করছি। 0 এই যে 10 টু দি পাওয়ার 1 এর যে কোফিশিয়েন্ট, 5-এর যে কোফিশিয়েন্ট,
তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, আমরা জাস্ট খুব সামান্য জিনিস পড়ালাম কিন্তু খুবই ডিপ তোমার স্যার কনসেপ্ট। কিন্তু স্যার 10 পরে 11, এখন মানুষ কিভাবে ভাবলো যে 10 পরে 11 মানে এক এক দিতে হবে? ওই যে এই যে ভিত্তিতে 10 ধরছে, এককের সংখ্যা শেষ হয়ে গেছে, এখন দুটো সংখ্যা মিলে তৈরি করতে হবে আমাদের, মানে দুটো অঙ্ক মিলে সংখ্যা তৈরি করতে হবে। এটা তো আসলে তুমি কি মনে হয় যে এরকম চেহারা একদিনে হাজার হাজার বছর ধরে? মানে স্যার আমি বলতেছি, আমার প্রশ্ন এটা যে ওইটা কোনো বের করার প্রসেস আছে নাকি? কারণ স্যার এখানে প্রশ্নটা এখানে করলাম যে আমরা যখন সাপোজ 5 ভিত্তিক সংখ্যা করব, এক সময় যায় ধরেন 6 এর ঘরে যায় এটা শেষ হয়ে যাবে, তখন 6 এর পরে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি যদিও 6 পরে তো কি হবে, অবশ্যই ই হবে, তুমি সেটাই দেখো কি হবে 6 পরে, সেটাই দেখতে পাবা তুমি অঙ্ক করলে। ওই আমরা 10 পরে যে কেন 11 ধরো 9 পরে কেন 1 শূন্য আনছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি স্যার, এখন আমার কথা হচ্ছে ওটা কোনো মানে ম্যাথের কোনো ইয়ে আছে নাকি, যে কোনো অ্যালগরিদম বা কিছু আছে অবশ্যই নাকি? আছে, অবশ্যই আছে, সেটাই খুঁজে বের করো নিজে, এরকম করলেই বুঝতে পারবা। তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট এই অংশটাকে অবশ্যই তোমরা আবার পড়বা, নাহলে কিন্তু বুঝতে পারবা না। আর আমরা আগামী দিন দেখাবো আসলে আমরা বিয়োগ করি। হ্যাঁ হ্যালো, জি স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ আজকে স্যার, আমাদের আমরা সাধারণত শিখে আসছি যে সংখ্যা পদ্ধতি সাধারণত হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আর হচ্ছে দশমিক। না সাধারণত 4 প্রকার না, আমরা ওই 4 প্রকারকে ব্যবহার করি। শুধু এই 4 প্রকারে না, অনেক প্রকারই হতে পারে। যত তুমি তুমি যে প্রকার প্রকার বানাতে শেখানো চাও হয়, সেই কিন্তু প্রকারই এখানে বানাতে পারবা। বাইনারি নিচ্ছে, অক্টাল নিচ্ছে, আবার ডেসিমেল, হেক্সাডেসিমেল এই 4টা নিচ্ছে। কিন্তু 3 ভিত্তিক নিলে কি সমস্যা? 5 ভিত্তিক, 4 ভিত্তিক না এগুলো নিলে কি সমস্যা হতে পারে? 3 ভিত্তিক এগুলোকে নিল না কোনো কেন? সমস্যা নেই তো, তোমার ওটা তো ব্যবহার করে, তোমার টার্নারি নাম্বারের প্রচুর ব্যবহার আছে তোমার অ্যানালাইসিসে, আমরা ব্যবহার করি। তুমি ক্যান্টর সেট করছো না, মনে আছে যে জি স্যার, থার্ড ক্যান্টর ইয়ারে সেট ওই যে আমরা বাদ দেওয়া, টার্নারি ব্যবহার করে তোমার ওখানে ব্যবহার জি করছি, স্যার। আমরা খেয়াল করছি। ক্যান্টর সেট মানে বাদ দিয়া স্যার। এখন ঠিক আছে, হাফিজ যে প্রশ্নটা করেছে সুন্দর প্রশ্ন, যে কেন আমরা এই 4টের সাথে পরিচিত, কারণ কম্পিউটার বা প্রযুক্তি এই 4টেকে ব্যবহার করে বলে তুমি ওই যে ধরো এই 4টের সাথেই ফরটানে তুমি পরিচিত হইছো, বুঝতে পারছো? তাহলে স্যার বলা দরকার যে পরিচিতির ভিত্তিতে সংখ্যা এগুলা 4 প্রকারের। না 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 শোনা, সেটা না, তুমি তো আসল কথা, তোমাকে মূল পয়েন্টটাই জানো না, তো সেটাই তো সমস্যা। এটা হচ্ছে মূল থিওরাম তোমার, এই মূল জিনিসটাই তো আমরা জানি না, সমস্যা তো সেখানেই, তাই না? ধরো ইভেন আমিও জানতাম না কয়দিন আগে তোমাদের না পড়াতে গিয়ে, ধরো স্বাভাবিক আমি জানবো, তোমাদের জানাবো, এই তুমি যে জানলে, তুমি এখন সারা জীবন যতদিন বেঁচে থাকবা, যতদিন শিক্ষার সাথে থাকবা, তুমি অন্তত সবাইকে বলতে পারবা। এটাই সবচেয়ে আনন্দ, ধরো আমার দেশের সব মানুষ জানলো, প্রকৃত জিনিসটা জানলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো আমি তো সবকিছু জানবো না, খুবই স্বাভাবিক, আমাকে জানতে হলে আমাকে পড়তে হবে, আমি যদি এটা না পড়তাম অবশ্যই আমি জানতাম না, তাই না? এই আমাদেরই বইয়ে আছে ধরো দেওয়া। আসলে মূল তোমার ইটা বুঝতে হবে, তুমি যেহেতু ম্যাথমেটিক্সে পড়ো, তাহলে এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো এখন যে তুমি কখনো ওই যে ইন্টারমিডিয়েট বইয়ে যেমন করে মাইনাস করে দেওয়া আছে, ওটা খুবই মানে একটা মিনিংলেস থিং, যে একটা মানুষকে প্রকৃত সত্য জানা থেকে সে বিরত রাখছে। তার মানে কি, তুমি কেউ সায়েন্টিস্ট হতে পারবে না, সব মেকানিজম শিখাচ্ছে যে -1 দিয়ে দিচ্ছে, কিন্তু আসল জিনিস কিন্তু খুব কঠিন। এটা কি খুব কঠিন? এটা কি ইন্টারমিডিয়েটের একটা ছেলেকে বললে কি সে বুঝতে পারবে না? কি মনে হয় তোমার? ক্লাস 10 এর একটা ছেলেও বুঝতে পারবে না এটা? বুঝবে স্যার। ক্লাস 5 এর একটা বাচ্চা বুঝতে পারবে এটা, এই জিনিসটা, এই যে ডিভিশন অ্যালগরিদম, এই যেটা করলাম। কিন্তু কেন এটা না করে, কেন ওই মানে ভুল একটা জিনিস, ধরো এটা যে কেউ করবে, যেখানে 1 কম আছে সে 1 যোগ করলে এটা সমান হবে, ক্লাস 5 এর একটা বাচ্চা বুঝবে। তখন আমরা এখান থেকে, কিন্তু ওখানে মানে মানে অদ্ভুত একেবারে, আমার কাছে এখন স্টিল মনে হতো যে কেন ওইরকম লিখছে। এখন ধরো আমি জানাতে পারছি, আসলে আমি জানাতে পারিনি, বই জানাতে পারছে, তোমরা এখন ভবিষ্যতে জানাতে পারবা, তোমার ওরকম ছাত্ররা আবার সবাইকে জানাবে। এইভাবেই মানুষ শেখে, কিন্তু একটা দেশ তোমার ডিপার্টমেন্ট প্রথমে ক্ষুদ্র জায়গা নিয়ে ভাবতে হয়। তুমি প্রথমে নিজেকে ধরো এনরিচ করতে হবে, তারপরে তুমি ধরো তোমার আশপাশের মানুষকে এনরিচ করতে পারবা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আগামী দিন আরো যেহেতু ম্যাডাম পড়াবে, আমি আর আস্তে আস্তে আরো ডিপলি করবো, এটা এত মজার। আসলে আমরা সত্যি সত্যি বিয়োগ করতে পারি না, কিন্তু আমরা মানে ভুল একটা এই জন্য দ্বিমের সংখ্যার বিয়োগ করতে গিয়ে আমরা সবসময় একটু পড়ি না। আমি পড়তাম, হয়তো তোমরা ভালো ছাত্র, তোমরা হয়তো পড়তে না, আমি স্টিল
যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম আমি তখন বুঝতাম না আসলে, কিন্তু এখন আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি কেন এই ঘটনা ঘটে। খুবই মজার, তুমি যদি এইটাকে হাতে নাতে করো। হ্যাঁ, হাফিজের প্রশ্নটা খুব সুন্দর। আমরা ওই তিনটা আমরা প্রযুক্তিতে ব্যবহার করি। এই যে বাইনারি কি জানি, আমার নিজেরও মনে নাই কি বলে জানি, অক্টাল বোধহয় না, অক্টাল, হেক্সাডেসিমাল আর কি ডেসিমাল বোধহয়, তাই না? জি স্যার। ওই চারটে আমরা যদি প্রযুক্তির সাথে, তুমি যদি ফোরট্রান কোর্স পড়ছো, ও ফোরট্রান তো ধরো অন্য জিনিস নিয়ে আলোচনা করবে না, সে খালি তো সে মানে ম্যাথের ওই অংশটুকু নিচ্ছে যেটা তোমার ওর দরকার। কিন্তু আমরা এখানে নাম্বার থিওরি মানে কি, আমরা বি কে একেবারে জেনারেলাইজ করে ফেলছি, যে কোনো বি তুমি চিন্তা করতে পারো, তাহলে যে কোনো ভিত্তিক সংখ্যা তুমি তৈরি করতে পারো। তাহলে তোমার যদি এই জ্ঞান থাকে তাহলে তুমি কিন্তু ওটাকে তুমি সত্যি সত্যি উপলব্ধি করতে পারবা, তাই না? যে কোনো, তাহলে তুমি যদি এটা সত্যি সত্যি নিজের হাতে করো তখন দেখবা ফিল করতে পারবা যে 3 ভিত্তিকের চেহারা কেমন হবে। 2 ভিত্তিকে অবশ্যই করবা প্রথমে, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, একেবারে মানে ধর 2 থেকে 10 ভিত্তিক পর্যন্ত করে একটা পাশাপাশি লিখবা, তখন দেখবা যে তুমি অবজার্ভ করতে পারবা কেমন করে বি বাড়লে রিপ্রেজেন্টেশন বাড়ছে, কিন্তু কোফিশিয়েন্ট কমছে। তোমার কোফিশিয়েন্ট কমলে মেশিনে একটা তোমার ইম্পর্টেন্সই আছে। তো ঠিক আছে, আর কারো যদি প্রশ্ন না থাকে এখানে শেষ করি আমরা। সুন্দর প্রশ্ন। আর কারো প্রশ্ন আছে নাকি? সাইফ খান সাহেবের প্রশ্ন আছে নাকি? পলাশ কি মোবাইল অন করে রেখে চলে গেছে বোধহয় নাকি? হ্যালো স্যার, পাশের বিল্ডিং এ কাজ চলছে তো সেজন্য স্যার আসলে ইয়ে করছি না স্যার। এটা কিন্তু খুব মজার জিনিস নাকি, বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আগামী দিন আমরা দেখাবো আসলে আমরা বিয়োগ করতে পারি না, হ্যাঁ, কিন্তু আমরা ধরো গোজামিল দিয়ে বিয়োগ করি আর কি। এই সত্যি কথা, এই বিয়োগ আমি আমার এক ছাত্রীর কাছ থেকে শিখছিলাম, আমি যখন প্রাইভেট পড়াতাম। মানে আমি যেভাবে করছি বিয়োগ, ধরো ওই হাতে রেখে, ও মাইনে নিচ্ছে না যে এটা ঠিক না, ও ধরো ওই বিদেশে কোথায় যেন পড়ছিল, তো পরে আমি চিন্তা করে কি করতে পারছিলাম, আরে সর্বনাশ, খুবই সুন্দর। পরে এই ও ধরো তখন ইসে পড়তো, এই 9 ইন্টারমিডিয়েটে পড়তো। সত্যি সত্যি ওরা শিখাইছে যে প্রকৃত জিনিসটা শিখাইছে। প্রকৃত জিনিস শেখা খুব ইম্পর্টেন্ট তুমি যদি কিছু ইনোভেট করতে চাও। আগামী দিন আমরা দেখবো, বৃহস্পতিবার দেখবো। বৃহস্পতিবার কটার সময়? 11:30 নাকি 12টায়? স্যার বৃহস্পতিবার স্যার আপনার শিডিউল দেওয়া আছে তো একটা স্যার। 11:30 তো দেওয়া আছে বোধহয়, না না কটায় আমি ভুলে গেছি। এক মিনিট স্যার, আমারও মনে নেই, একটু দেখে হ্যাঁ স্যার ক্লাসগুলো একটু সকাল সকাল নেন স্যার, সকাল সকাল ফাঁকা থাকলে সকাল সকাল হলে ভালো হয় স্যার। না আমি তো ফ্রি আছি, আমি তো তোমাদের মানে পড়ানোর স্যার, জন্য বসে থাকি। আমাদের তোমরা তো তো শিডিউল অনেক সকালে ফাঁকা আছে, বেকার সকাল থেকে বসেই থাকি। সকালে মনোযোগ- সকালে আমি 8টা থেকে নিতে পারবো, সমস্যা নেই, 7টা থেকেও নিতে পারবো। সকালে মনোযোগ ভালো হয়। আমাদের বিকালে ক্লাসগুলো স্যার- স্যার 1টার মধ্যে শেষ করলে ভালো হয় স্যার। কারণ স্যার হ্যাঁ সেটা না, হ্যাঁ বিকালে স্যার এমন সময় নামাজ টামাজ বেশি, হ্যাঁ সেই তো, মানে খাওয়া দাওয়ার ফাঁকা ব্যাপার আছি। আছে। জি স্যার, ফাঁকা আছে, বেকার সকালেই করি ক্লাসগুলো। বৃহস্পতিবার 8টার সময় নেওয়া যাবে, সমস্যা নেই। স্যার 9টার দিকে নিয়ে নেন স্যার, 9টা থেকে 10টা, 10:30 11টা মতো ফাঁকা আছে স্যার। হ্যাঁ তাহলে 9টা থেকে নিব বৃহস্পতিবার, ঠিক আছে? জি স্যার। স্যার ফ্রি শিডিউল, ওটা কি আপনি ফ্রি শিডিউল রাখতে যাচ্ছেন স্যার? ফ্রি মানে বুঝলাম না। মানে বৃহস্পতিবার আপনি পার উইকে নেবেন নাকি এরকম? হ্যাঁ নিতে থাকি, সমস্যা নেই। তোমরা যদি মজা পাও, আমি মজা পাই পড়াতে, তোমরা যদি মজা পাও, মানে গল্প করা। ধরো এখন তো ম্যাডাম পড়াবে, ধরো আমার তো টেনশন নেই, কোর্স শেষ হবে, কিন্তু আমি ধরো আরো ডিপলি মানে কি করতে চাই। জি স্যার, মানে বেসিকটা আর কি। জি স্যার। হ্যাঁ যদি তোমরা পড়তে চাও, তোমরা পড়তে না চাইলে তো আমি পড়াতে পারবো না, ঠিক আছে? ধরো আমার অংশ কিছু বাকি আছে কিন্তু এখন সেটা পড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা 9টার সময়, সমস্যা নেই তো তোমাদের কারো? হ্যাঁ 9টায়, তাহলে বৃহস্পতিবার 9টায়, ঠিক আছে? ওকে, তাহলে আর যদি কারো প্রশ্ন না থাকে আজকে শেষ করি। হ্যাঁ ওকে, ভালো থাকো। আজকে অলরেডি 1:30 বেজে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে আর কি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ অবশ্যই ওই পাতাটা পড়বা আর এটা হোমওয়ার্কটা করবা, নাহলে কিন্তু তুমি ফিল করতে পারবা না কিছুই। তোরা তোমার ক্লাস করাই মিনিংলেস তাহলে তুমি যদি নিজে না করো এটাকে। ওকে ঠিক আছে, ভালো থাকো।